একটু ফিফিস করে কথা বললাম। এটা হচ্ছে দ্য সোবার পডকাস্টের 3 নম্বর এপিসোড। সবাইকে স্বাগতম। এই ফিস করে কথা বলার পেছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে আজকের আমাদের যে এপিসোডটা, এটা আসলে অন্যান্য এপিসোডের মতো না। এখানে আমরা একটু অন্যান্য জিনিসপত্র নিয়ে কথা বলবো, একটু ভয় ধারণো জিনিস, যেগুলো নিয়ে আমরা সচরাচর কথা বলি না। হয়তো রাতের বেলা কথা বলি, হয়তো যখন অন্ধকারে একা থাকি তখন মনে পড়ে এই ধরনের কথাবার্তা। তো এই স্পেশাল এপিসোডে আমার সাথে আছে, বলেন। হ্যালো, আজকের এপিসোডে আমি মার্কসের সাথে ডক্টর এফ, আমরা দুজন আজকের এপিসোডটা কন্টিনিউ করব। আমাদের প্ল্যান হচ্ছে সামনে এটাকে একটা সিরিজ হিসেবে কন্টিনিউ করা। মার্কস অলরেডি বলে দিয়েছে যে এটা একটা হরর পডকাস্ট হতে যাচ্ছে। বেসিক্যালি এটা আসলে হররের চেয়েও আরেকটু বেশি বাউন্ডারিটা বেশি থাকবে, বিকজ আমরা দেখা যাবে যে ফ্রিকুয়েন্টলি হয়তো হরর এক্সপিরিয়েন্স কিংবা হন্টেড হাউস এবং অনেকগুলো উইং নিয়ে আমরা আস্তে আস্তে আলাপ করা শুরু করব। আজকে যেহেতু ফার্স্ট এপিসোডটা হচ্ছে, আজকে হয়তো কিছু ফর্মাল কথাবার্তা থাকবে, বাট আই গেস সবাই এনজয় করবেন। আর আজকের দিনটা এই ধরনের আলোচনা করার জন্য মানে একদম পারফেক্ট। আসার সময় মানে আকাশ একদম মেঘলা হয়ে গেছে, একটু বৃষ্টিতেও ভিজছি আমরা দুজন। সব মিলায় খারাপটা। বলেন কি করা যায় এখন? এখন তাহলে শুরু করা যায়? হ্যাঁ, শুরু করা যায়। আচ্ছা, তো খুবই ফর্মাল একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করতেছি। আমাকে বলবেন ফর্মাল কোয়েশ্চেন? হ্যাঁ, তোমাকে এই ফর্মাল কোয়েশ্চেনটা করবো। আচ্ছা, বলেন। সেটা হচ্ছে, আমরা ভয় কেন পাই? তোমার কাছে কি মনে হয় এই যে আমরা আজকে হঠাৎ করে এত কিছু বাদ দিয়ে এত টপিক রেখে একটা ভয় নিয়ে কিংবা হরর এক্সপিরিয়েন্স নিয়ে আলাপ করতে যাচ্ছি, আমরা আসলে ভয়টা কেন পাই? আমি যদি আসলে মানে একটু গভীরভাবে চিন্তা করি, মানে এটা হচ্ছে মানে একটা পর্যায় পর্যন্ত আমার মাথায় ছিল, পরে আসলে উত্তরটা একজনের সাথে মিলে গেছে। এই ভদ্রলোকের নাম বলবো না, একটা বইয়ের নাম বলবো, দ্য কল অফ কুতুলহু। তো সেখানে আর কি মানে যেটা বলা হয়েছিল যে মানুষের সবচেয়ে আদিম এবং পুরনো ভীতি হচ্ছে ভয়। এবং আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে যেটাকে সে দেখে না, চিনে না, ফিয়ার অফ দি আননোন আমরা যেটাকে বলি। আমার মনে হয় যে রিয়েলিটি তো আমাদের কন্ট্রোলে নাই। মানুষ হিসেবে আমরা রিয়েলিটিকে কন্ট্রোল করতে পারি না। এই যে কন্ট্রোল না করতে পারা, আমার হাতে নিয়ন্ত্রণ নাই, আমার মনে হয় যে ভয়ের সূত্রপাত আসলে এখান থেকে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে আমার কাছে যেটা মনে হয় যে তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা যে আমাদের বেসিক যেই ধরনের ইমোশনসগুলা কাজ করে সেটা হচ্ছে যে আনন্দ, দুঃখ, ভয়, তিনটা, এটাই তো আমাদের বেসিক ইমোশনস, রাইট? তো আনন্দর ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে তুমি যখন রিপিটেড একটা আনন্দতে এক্সপোজড হবা যে কোনো কিছুতে, আলটিমেটলি সেটা তোমাকে একটা বোরডম দিবে। ধরো তোমার কোনো একটা পছন্দের পারফিউম আছে যেটা স্নিফ নিয়ে তোমার খুব ভালো লাগতো, কোনো একটা স্পেসিফিক অকেশন তুমি ওটা দিয়ে মনে করতে পারো। রিপিটেডলি সেটার স্নিফ নিতে নিতে এক সময় দেখবা তুমি বোর হয়ে গেছো, তোমার ওটা ভালো লাগতেছে না। কিংবা একটা মিউজিক ধরো তুমি অনেকদিন শুনতেছো, আলটিমেটলি দেখা যায় যে আমরা সেটাকে শোনা বন্ধ করে দিই। আমার যেমন একটা টাইমে নভেম্বর রেনের একটা সোলো হচ্ছে আমার রিংটোন ছিল, তো এটা রিপিটেডলি বাচ্চা আমার এত বিরক্ত লাগা শুরু হইলো, আমার এক সময় মনে হলো যে এটা যদি আমার রিংটোন থাকে আলটিমেটলি আমি এই গানটার কখনো শুনতে পারবো। দুঃখের ক্ষেত্রেও সেম, আমরা দুঃখ বিলাস নামে একটা টার্মের সাথে পরিচিত। শীর্ষেন্দুও ওই কথাটাকে বারবার করে ফোকাস করছে যে একটা দুঃখ তুমি যখন পাচ্ছ, আলটিমেটলি একটা সার্টেন ফেজের পরে তুমি দেখবা সেই দুঃখটা তোমার একটা কিছুটা ক্ষেত্রে একটা সুখের অনুভূতি হয়ে রয়ে গেছে, দুঃখ থেকে তুমি দুঃখ বিলাস করতেছো। তো আলটিমেটলি এই ব্যাপারগুলো না নাই হয়ে যায়। কিন্তু ভয়ের ব্যাপারটা আসলে এমন একটা ব্যাপার, এটা ইদার তোমার দিন দিন বাড়বে, কোনো একটা ভয় থেকে ইদার সেটা একটা ফোবিয়া তোমার ট্রিগার করে দিবে, কিংবা আলটিমেটলি একটা স্পেসিফিক ভয় কখনোই 100% রিজলভ হবে না, কারণ ভয়ের পেছনে তেমন কোনো লজিক আমাদের কাজ করে না। ধরো কোনো একটা অন্ধকার ঘরে তুমি ছোটবেলায় একলা আটকা পড়ে গেছিলা, তো সেখানে আসলে তোমার তেমন কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয় নাই, তুমি কোনো সুপার ন্যাচারাল এন্টিটিকে ফেসও করো নাই, কিছুই হয় নাই। কিন্তু আলটিমেটলি যেটা হবে সারা জীবন দেখা যাবে যে কোনো একটা অন্ধকার ঘর তুমি বাইরের থেকে হয়তো দেখতেছো যে একটা ঘরে আলো জ্বলতেছে না, দরজা আধা খোলা আছে, সেটা দেখলেই তোমার সামহাও একটা ফোবিয়া তোমার ট্রিগার করবে যে আমি একটা অন্ধকার ঘরে ভয় পেতাম কিংবা একটা ডিসকমফোর্ট হবে। তো এই যে একটা পারসিস্টেন্সের ব্যাপারটা, ভয়, এই জায়গাটাই আমার মনে হয় যে এই ইমোশনটাকে আলাদা করে অন্য সবগুলো ইমোশন থেকে। ভয় একটা আলাদা ব্যাপার। এবং আমার একটা অ্যানালিটিক্যাল কথা বলা যায় যে বাস্তবের ভয় মানুষকে যতটা কষ্ট দেয়, অন দি আদার হ্যান্ড হচ্ছে কল্পিত ভয় মানুষকে ততটাই আনন্দ দেয়। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে হরর ফিকশন পড়তে পছন্দ করি। আমরা মানে যেটা নিয়ে একটু আমরা কথা বলতেছিলাম, কন্ট্রোল ফিয়ার, কিংবা যেটাকে বলা যায় হচ্ছে সেফ ফিয়ার, যেই জায়গাটায় তুমি জানো যে এই ভয় তোমার কোনো ক্ষতি করবে না। দল বেঁধে তুমি বন্ধুদেরকে নিয়ে মুভি দেখতে যাচ্ছ, হরর মুভি, কিংবা এরকম একটা বৃষ্টি ভেজা সন্ধ্যায়
শীতের রাতে দল বেঁধে হচ্ছে দেখা যাচ্ছে একটা ঘরের মধ্যে অন্ধকার করে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে আলাদা করে ভয়ের গল্প বলা হচ্ছে। তো এই কন্ট্রোল ফিয়ার সেফ ফিয়ার মানুষকে এক ধরনের আনন্দ দেয়, এক ধরনের অ্যাড্রেনালিন রাশ দেয়, যে কারণে মানুষ বানজি জাম্পিং করে, আচ্ছা যে কারণে হচ্ছে মানুষ পাহাড়ে বাইক চালাইতে পছন্দ করে। আচ্ছা। যে একটা কন্ট্রোল ফিয়ার, আমার এই ভয়টা আমি ঠিকই পাচ্ছি, বাট সেই অ্যাড্রেনালিন রাশটাকে আমরা এনজয় করতেছি। আচ্ছা তো ওই কথাটাই আর কি, যে বাস্তবের ভয় তোমাকে যতটুকু কষ্ট দিচ্ছে, এই কন্ট্রোল ফিয়ারটা তোমাকে ঠিক ওইরকম একটা আনন্দের এক্সপিরিয়েন্স দিচ্ছে। সেখান থেকেই কিন্তু আমাদের এই পডকাস্টের মূল উদ্দেশ্য, আচ্ছা যে আমরা ওই আনন্দটাকে ইউটিলাইজ করতে চাচ্ছি এবং সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ, আসলে আমার মানে জীবনের একটা পর্যায়ে আসলে ওই রাতের বেলা যখন বই পড়তাম, তো আমার কিছু দিন ছিল আর কি, যে দিনগুলোতে আমি ছোটোবেলায় ঠিক করে রাখতাম যে আজকে আসলে একটা ভয়ের কিছু পড়বো। ওই দিনগুলো আমি মারাত্মক এনজয় করতাম। আর আপনার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি তো অনেক কিছু বললেন, যে ছোটোবেলায় অন্ধকার ঘরে আটকা পড়া, এটা শুনেই আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। এই যে তুমি একটা কথা বললা যে আগে যখন একটা হরর বই পড়তা কিংবা কিছু একটা করতা, ওই দিনটা একটা স্পেশাল থাকতো। আমার কাছেও কিন্তু সেম। আমার মনে হয় যারা পডকাস্টটা শুনছেন তাদের কাছেও তারা এটাকে রিলেট করতে পারবেন এভাবে। এবং যেহেতু আমরা আসলে ওই যে বললাম যে বারবার আমরা ভয় পেতে পছন্দ করি, তো একটা টাইমে গিয়ে হলো কি, আমরা হরর বই অনেক পড়লাম, হরর মুভিও অনেক দেখলাম। একটা সার্টেন ফেজে এসে দেখা যায় যে আমরা সেখান থেকে কোনো রকম ভয় পাচ্ছি না। এটার জন্য আমি কি করতাম, আমি যখন দেখলাম যে হরর মুভি দেখলাম আমার হাসি আসে, আমি জোর করে ভয় পেতে চাচ্ছি, আমি ভয় পাচ্ছি না, তখন আমার ফোর্সফুল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হতো। দেখা যেত আমি রাত্রেবেলা হয়তো হরর মুভি দেখতেছি, আমি একদম পুরা বাসার লাইট অফ করে দিয়ে, এসি একদম কমায় দিয়ে, তখনও দেখা যাচ্ছে আমার কাছে প্রপার এনভায়রনমেন্টটা ক্রিয়েট হচ্ছে না। আমি কি করতাম, আমি আগরবাতি জ্বালাইতাম রুমের মধ্যে। আচ্ছা রাত 2টা-3টা বাজছে, আমি রুমের মধ্যে আগরবাতি জ্বালাই দিছি, স্পিকারে হালকা করে একটা গথিক পিয়ানো মিউজিক ছাড়া, সেইটা একটা এরকম অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে আমি একটা হরর মুভি দেখতেছি। তখন আমার কিন্তু ঠিকই ভয় লাগে। আপনার এই আগরবাতি ধরন থেকে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে কিন্তু হয়েছে বলে। হ্যাঁ, আমাদের দুজনেরই আসলে এটা নিয়ে খারাপ এক্সপিরিয়েন্স আছে। তো এই যে দেখো আমরা আয়েশ করে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি, এটা কিন্তু ভাবতে গেলে এখন আনন্দ লাগে যে ওই দিন আমি এরকম একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল। কিংবা আমি যখন প্রথম, আমার মনে পড়ে আমি দেবী বইটা যখন পড়ছি হুমায়ুন আহমেদের, কিংবা তন্দ্রাবিলাস যখন পড়ছি, কুটুমিয়া যখন পড়ছি, একদম হুমায়ুন আহমেদ নেই কথাটা বলতেছি, জিন কফিল যখন পড়ছি, আমরা মোটামুটি সবাই অল্প বয়সে বইগুলো পড়ছিলাম, এই গল্পগুলো পড়ছিলাম। এবং প্রত্যেকটার সাথে আমার একটা সার্টেন মেমোরি আছে। তন্দ্রাবিলাস পড়ার পরে আমি হচ্ছে খাটের নিচে আমার মনে হতো যে কেউ একজন আছে, আমি আচ্ছা ভয় পাইতাম আর কি। জিন কফিল পড়ার পরে আমার মনে হতো ওই রুম থেকে কেউ একজন আমাকে ডাকতেছে, আচ্ছা বাথরুমে যেতে ভয় লাগতো। এটা আমাদের সবারই কমন এক্সপিরিয়েন্স, যে কোনো একটা হরর জিনিস পড়ার পরে, মুভি দেখার পরে কেন জানি বাথরুমে যেতে ভয় লাগতো। আমার কাছে মনে হয় যে এই ভয়টা কোত্থেকে আসে, ওই যে একাকিত্বের একটা ভয়। বাথরুম এমন একটা জায়গা যেখানে তোমাকে কেউ দেখতেছে না, তুমি দরজা বন্ধ করে আলাদা একটা জায়গায় বসে আছো, তো ওখানে মনে হয় যে একটা আনসার্টেনিটির একটা ব্যাপার আছে, হঠাৎ করে জায়গাটা অন্ধকার হয়ে যাবে, কিছু একটা উকি দিবে। তো এটা মনে হয় আমরা সবাই ফেস করি। আপনার কথা প্রসঙ্গে একটা জিনিস বলতে চাই, এটা হচ্ছে ধরেন আমার জীবনে একটা পর্যায় পর্যন্ত ধারণা ছিল যে আসলে ভয় পেতে, মানে কন্ট্রোল ফিয়ার পেতেও আসলে এক ধরনের পরিবেশের প্রয়োজন হয়। কিন্তু আমি জীবনে একটা বই পড়ে আমার যেটা মনে হয়েছে যে আসলে ভয় পাওয়ার জন্য আসলে কোনো পরিবেশ, কোনো পরিপ্রেক্ষিত কিছুই লাগে না। এই বইটা ছিল জিন কফিল। বইটা আমি পড়ছিলাম অলমোস্ট 2টার দিকে আর কি। সেদিনকে আমি অবশ্য বাসায় একা ছিলাম দুপুরবেলা, কিন্তু প্রচন্ড ভয় পেয়েছিলাম, এবং এই ভয়টার ভিতরে এখনো রয়ে গেছে কোনো এক অজ্ঞাত কারণে। আমার যেমন হচ্ছে চোখ একটা গল্প ছিল হুমায়ুন আহমেদের, মিসির আলীর, এটা আমি প্রচন্ড ভয় পাইছিলাম। আলটিমেটলি ধরো ওখানে ওই যে খুব ঝাঁপায়া পড়া হরর জাম্পস্কেয়ার এরকম কিছুই না, তারপরে ওই যে একটা আনক্যানি ফিলিংস, একটা খুবই অস্বস্তিকর একটা অনুভূতি, যেটা আমাদের হচ্ছে ওই যে দ্য টেলটেল হার্ট পড়ে হয়েছে আর কি, এডগার অ্যালান পো। হরর বলতে ওখানে কিছুই নাই, জাস্ট একটা লোককে ভয় দেখাই খুন করা হচ্ছে, কাঠের মেঝের নিচ থেকে তার হার্টটা ওইভাবে বিট করতেছে। কিন্তু এত অস্বস্তিকর একটা ব্যাপার, এটাই বোধহয় প্রধান জিনিসটা আর কি, যে অস্বস্তি। ভয়ের আরেকটা নাম হচ্ছে অস্বস্তি। আচ্ছা, এখন একটু সিরিয়াস আলাপে যাব অল্প কিছুক্ষণের জন্য। সেটা হচ্ছে যে ভয় পাওয়াটা আমাদের আসলে শুরু হলো কোত্থেকে? এই যে 2025 সালের মাঝামাঝি শেষ দিকে এসে আমরা এখনো ভয় নিয়ে কথা বলতেছি। তো ভয় পাওয়াটা আসলে শুরু হলো কবে থেকে? এটা তো নিশ্চয়ই 1-2 দিন হইলে না। মানে মানুষের যখন থেকে পৃথিবীতে অস্তিত্ব, তখন থেকেই আসলে ভয়ের সূত্রপাত, যেহেতু এটা একটা বেসিক ইমোশন। বাট সেটা হচ্ছে যুগের সাথে সাথে সবসময় চেঞ্জ হয়ে আসছে। ভয়ের যে বেসিক কনসেপ্টটা ছিল সেটা চেঞ্জ হয়ে আসছে। কিভাবে হলো? আমরা যদি একদম প্রাচীন সভ্যতার কথা চিন্তা করি, যেটা হচ্ছে হোমো স্যাপিয়েন্সের আগেও, যখন নিয়ানডারথাল মানুষ ছিল, যাদের কোনো নিজস্ব ভাষা ছিল না, যারা নিজেদের মধ্যে প্রপারলি কমিউনিকেট করতে পারতো না, তাদের ক্ষেত্রে ভয়টা কাজ করতে হচ্ছে একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট হিসেবে। ধরো তারা শিকার করতে যাচ্ছে,
কোনো একটা অন্ধকার গুহা দিয়ে তারা পার হচ্ছে, হয়তো বাইরে বজ্রপাতের একটা শব্দ, কিংবা জঙ্গল থেকে একটা বুনো জন্তুর আওয়াজ ভেসে আসছে, যেই জন্তুটাকে তারা কখনো দেখেনি, সেটা নিয়ে তাদের মধ্যে একটা খুব আতঙ্ক কাজ করতো, যে ফিয়ার অফ দি আননোন, যে বজ্রপাতটা আসলে কি, আকাশে কেন আলো জ্বললো, কেন এরকম সাউন্ড হলো, কেন বাইরে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো এখানে ভয়টা আসতো হচ্ছে একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট হিসেবে, যে আমরা কি পুরো গোষ্ঠী ধরে বিলুপ্ত হয়ে যাব কিনা। এবং যেহেতু তাদের মধ্যে সরাসরি কমিউনিকেশনের জন্য কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না, একজন আরেকজনকে সরাসরি সাবধান করতে পারতো না যে ওখানে যেও না, ভয়, ওখানে কোনো একটা ব্যাপার এরকম ঘটছে, তো তারা হচ্ছে ওভাবে জিনিসটাকে খুব অ্যাভয়েড করার চেষ্টা। আচ্ছা, তো তখন ব্যাপারটা আমার মনে হয় সার্ভাইভাল ইনস্টিংক্ট হিসেবেই আসছে, যে অলৌকিক শক্তি কাজ করছে কিংবা আমাদের ক্ষতি হবে, একটা বনজন্তু ডাকছে, সেই জন্তুটা আমাদের উপরে আক্রমণ করতে পারে, এখান থেকে ব্যাপারটা ছিল। তো যখন মানুষ গোত্রবদ্ধ হয়ে গেল প্রাচীন সভ্যতায়, যখন তারা আলাদা আলাদা দল নিয়ে মুভ করা শুরু করলো, তখন কিন্তু আবার হচ্ছে ওই যে সার্ভাইভাল ইনস্টিংক্টটাই তখন অন্যভাবে চেঞ্জ হয়ে গেল, যে আমরা হয়তো একটা নির্দিষ্ট মৌসুমে আমরা একটা খাবারের স্টক করে রাখছি, সেটা কখন শেষ হয়ে যাবে, তখন আমরা কি খেয়ে বেঁচে থাকবো, এই ধরনের ভয়গুলো আলটিমেটলি আসলো। পরবর্তীতে তাদের কিছু মানে যখন দলগুলো গঠন হয়ে গেল, তাদের কিছু দলনেতা আসলো, শাসক গোষ্ঠী আসলো, তখন তারাও বুঝতে পারলো যে একটা দলকে কন্ট্রোল করতে হলে তাদেরকে কিছু ভয়ে রাখতে হবে। তো দলের নেতারা, শাসকরা কি করলো, দেবদেবীর কনসেপ্ট আসলো, নানা রকম টোটেমস আসলো, সেটাকে শাসক গোষ্ঠী ইউটিলাইজ করা শুরু করলো। আচ্ছা, যে তোমরা যদি এই কাজটা না করো, তোমরা যদি এই স্ট্রাকচারটা না বিল্ড আপ করো, তোমরা যদি এই ক্ষেতটা ঠিক মতো চাষ না করো, এই দেবতার অভিশাপ তোমাদের উপর আসবে, তোমাদের এই ধ্বংস হবে, তোমাদের ওই ক্ষতি হবে। এইটা কিন্তু আরেকটা কন্ট্রোল মেকানিজম, যে আমি একটা ভয় দেখিয়ে তোমাদেরকে কন্ট্রোলে রাখলাম। তো প্রাচীন যুগটা মোটামুটি এই ধরনের ভয়ে ভয়ে গেল। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু স্ট্রাকচার সোসাইটিতে আসি, যেটাকে আমরা মধ্যযুগ বলি আর কি, সেই সময় ভয়টার ফরম্যাটটা আরেকভাবে চেঞ্জ হলো। তখন আমার কাছে মনে হয় যে সার্ভাইভাল ইনস্টিংক্টের চেয়ে তখন হচ্ছে মানুষের এই যে পার্সোনাল যে ফোবিয়াগুলা, ফিয়ারগুলা, সেগুলা অন্য একটা দিকে মোড় নিল। কিভাবে? কালো মানুষদের সাথে যখন সাদা মানুষদের ইন্টারাকশন হচ্ছে, দেখা যেত যে কালো মানুষরা ওই হোয়াইটদেরকে ধরে পোড়ায় খেয়ে ফেলতেছে, বিকজ ওরা মনে করতো যে এদের চামড়া এমন কেন। ঠিক আছে, আবার ধরো ইউরোপে যেটা হয়েছে, যে উইচক্রাফটের একটা খুব বড় জোয়ার চলে আসছিল, তো সেই সময় অনেক তরুণী মেয়েদেরকে পোড়ায় মেরে ফেলা হইতো সন্দেহের বশে যে ওর ডাইনি। তো এই যে ব্যক্তিগত ক্ষতির যে কনসেপ্টটা, এটা আসলো বোধহয় মধ্যযুগে, যে ওর থেকে আমার কোনো একটা ক্ষতি হবে, ও আমাকে খুন করতে পারে, ও আমার একটা ক্ষতি করতে পারে, ও ম্যাজিক প্র্যাকটিস করে, ও উইচক্রাফট প্র্যাকটিস করে। এই কনসেপ্ট আমার মনে হয় একটু মিড পিরিয়ডে আসলো। আচ্ছা, আবার ধরো দুর্যোগ তো আসলে প্রাচীন যুগে মানুষ খুব একটা বুঝতো না, তাদের কাছে আলাদা কোনো ডেফিনেশন ছিল না যে আসলে বজ্রপাত কেন হয়, ও তারপর হচ্ছে আগ্নেয়গিরি কেন হয়। মধ্যযুগে এটা আরো ক্ল্যারিফাইড হয়ে গেল, যেহেতু মানুষ তখন শিক্ষিত। ওই সময় আসলে হচ্ছে ফিয়ার অফ প্লেগ, মহামারী হচ্ছে, পুরো পৃথিবী জুড়ে মানুষ ধ্বংস নাই হয়ে যাচ্ছে। তো এই যে তখন ব্যক্তিগত ক্ষতির একটা আশঙ্কা, একটা মহামারীর আশঙ্কা, কিংবা হচ্ছে রিলিজনগুলো তখন মোটামুটি এস্টাবলিশড, ফিয়ার অফ হেল, নরক ভীতি, এইগুলো এস্টাবলিশ হয়ে গেল। তো সেখান থেকে যখন আমরা আধুনিক যুগে প্রবেশ করলাম, আধুনিক সভ্যতায় প্রবেশ করলাম, তখন কনসেপ্টটা হয়ে গেল আরো রিফাইন্ড। আমাদের এখনকার ভয়টা কিন্তু শুধু যে আমরা সুপার ন্যাচারাল এন্টিটিকে ভয় পাচ্ছি কিংবা আনসার্টেনিটিকে ভয় পাচ্ছি তা কিন্তু না। আমরা দেখা যাচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ওয়ার ভয় পাই, আমরা নিউক্লিয়ার উইপন ভয় পাই, আমরা পলিটিক্যাল আনস্টেবিলিটিকে ভয় পাই। তার সাথে সাথে এই যে নতুন ধরনের মডার্ন এরা ফিয়ারগুলো তো আছেই, এর সাথে সাথে ওই যে আমাদের প্রাচীন মানুষ, আমাদের পূর্বপুরুষ, যারা হচ্ছে একেবারে নেচার থেকে তাদের ডিএনএর মধ্যে কিছু মেসেজ ক্যারি করে আসছিল, যে বজ্রপাত হলে বাইরে যাওয়া যাবে না, জোরে কোনো একটা সাউন্ড পেলে সেখানে তাকানো যাবে না, সেটা কিন্তু আমাদের ডিএনএতে আমরা মেসেজটা ক্যারি করে আসছি। তো ওই ভয়টা তো আমাদের রয়ে গেছে, ওটা তো আর বিলুপ্ত হওয়া সম্ভব না। তার সাথে সাথে আমাদের অনেক রকম এখন লেয়ার্স অফ ফিয়ার। আচ্ছা আচ্ছা, তো তোমার কাছে কি মনে হয় এই যে আমরা একটা ডিএনএতে করে ভয়ের মেসেজ ক্যারি করতেছি, এই জিনিসটাকে তোমার কাছে কেমন লাগে? কেমন লাগে বলতে আসলে মানে এইটা নিয়ে যে ওইভাবে গভীরভাবে কখনো চিন্তা করছি তা না, তবে কিছু জিনিস আমার যেটা মনে হয়, যেমন অনেকে পপুলার কনসেপ্টে মানে যেগুলো বলে আর কি, যে যেমন ধরেন ইনবিল্ট অনেকের একটা ব্যাপার আছে যে সাপকে অনেক ভয় পায়, তো অনেকে এটা তো ধরেন যে সার্পেন্টের সাথে তুলনা করে। তো এইটা ধরেন আমি অনেকের মধ্যেই দেখছি, হয়তো এমন না যে ধরেন সাপের সাথে কোনোদিন তার ইন্টারাকশন হয়েছে, তারপরও মনে করেন বাই বর্ন একটা সাপের প্রতি ঘৃণা। আমার যেমন ফোবিয়া আছে ভাই মাকড়সা নিয়ে,
আমি জানি না কেন, এমন কিন্তু না যে ধর মাকড়সার আর কোনো খারাপ এক্সপিরিয়েন্স আছে, তারপরও কোনো এক অজ্ঞাত কারণে আমি মাকড়সা খুব ভয় পাই। হতে পারে ভাই ধরেন আমার হয়তো কোনো এক অ্যানসেস্টার কোনো এক কারণে মাকড়সা নিয়ে ভয় পাইছে, সেটার মধ্যে এখনো রয়ে গেছে। এবং ব্যাপারটা কিন্তু এমনও না যে দেখো তোমাকে জন্মের পর যে কেউ বলে দিচ্ছে যে মাকড়সাকে ভয় পাইতে হবে, মাকড়সা তোমাকে কামড়াবে, নট নেসেসারি না। এমনও কিন্তু মানে হয় যে আমি মাকড়সাকে জাস্ট দেখেই ভয় পাচ্ছি, আমাকে কিন্তু কেউ বলে নাই যে এটা দিয়ে তোমার কোনো একটা ক্ষতি হইতে পারে। আমার যেমন মাকড়সা দেখলেই মনে হয় যে মাকড়সা একটা বিশাল বড় পা আমার কানের মধ্যে ঢুকাই দিবে, এটা কিন্তু আমার হয়, বুঝছো? আমি মানে প্রচন্ড ভয় পাই, এটা আমারও আছে, মাকড়সার ভয়টা আছে। আচ্ছা, তো এই যে আমরা ভয়টা পাচ্ছি, একটু ছোট্ট সাইন্টিফিক আলাপ করে নিই যে ভয়ের প্রসেসিংটা আসলে কিভাবে হচ্ছে। মানে এই যে বললাম যে একটা মাকড়সাকে আমি দেখে দৌড় দিচ্ছি, আমাদের ব্রেনটা তো আসলে একটা ইমোশনকে প্রসেসিং করে। তো ভয়ের ক্ষেত্রে আসলে 4টে ইউনিট মেজর রোল প্লে করতেছে আমাদের ব্রেনে। আমি যদি শুরু থেকে বাই সিকোয়েন্স ধরি, আমাদের লিম্বিক সিস্টেমের একটা অংশ আছে যেটাকে বলা হয় অ্যামিগডালা। এর বাইরে হচ্ছে হিপোক্যাম্পাস, হাইপোথ্যালামাস আর হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। আমি কোনো এক্সপ্লেনেশনে যাব না, আমি জাস্ট 4টা স্ট্রাকচারের নাম বলছি ব্রেন। স্টেপ ওয়াইজ এটা কিভাবে কাজ করতেছে দেখো। সাপোজ এই যে একটা মাকড়সার কথাই যদি আমি চিন্তা করি, একটা মাকড়সাকে যখন আমি দেখলাম, আমার ব্রেনের অ্যামিগডালা যে অংশটা, লিম্বিক সিস্টেমের যে অংশটা, সেটা হচ্ছে আমাকে একটা সংকেত তৈরি করে দিচ্ছে যে এই জিনিসটাকে আমি ভয় পাচ্ছি, প্রসেস করতেছে ভয়ের ব্যাপারটাকে, একটা সংকেত দিয়ে দিল যে তুমি এটাকে ঠিক মতো একসেপ্ট করতে পারতেছো না। ঠিক আছে, অ্যামিগডালার কাজ কমপ্লিট। দেন হিপোক্যাম্পাসটা কি করে? হিপোক্যাম্পাসটা হচ্ছে এই যে তোমার ভয়টা, এটাকে সে স্মৃতির সাথে কম্বাইন করে দেয়। তো কি হয়, ধরো কোনো একদিন ঘুমের মধ্যে তোমার শরীরের উপর একটা মাকড়সা উঠে গেছে, সে হেঁটে বেড়াচ্ছে পিলপিল করে। আচ্ছা, নেক্সট টাইম থেকে যখনই তুমি একটা মাকড়সা দেখবা, তোমার কাছে মনে হবে ওটা তোমার শরীরের উপরে উঠে যাচ্ছে। এই জিনিসটাকে কন্ডাক্ট করা হচ্ছে হিপোক্যাম্পাস। আচ্ছা, ভয়ের সাথে স্মৃতির মেলবন্ধন। আচ্ছা, যখনই তোমার ওই ট্রিগারিং একটা ফ্যাক্টর চলে আসতেছে, হিপোক্যাম্পাস তোমার মেমোরি ট্রিগার করে দিয়ে ওটাকে আরো খারাপ বানায় ফেলে। আচ্ছা, আচ্ছা। দেন এই যে মাকড়সাকে দেখার পরে তোমার শরীরে যে কিছু চেঞ্জ আসতেছে, তোমার বুক ধরফর করতেছে, তুমি ঘামতেছো, হঠাৎ করে মনে হচ্ছে পেট মোচড় দিচ্ছে, এই জিনিসটাকে কন্ট্রোল করা হচ্ছে হাইপোথ্যালামাস। আচ্ছা, ভয়ের রিফ্লেক্সটা আর কি, রিয়াকশনটা বডিকে ওই অনুযায়ী কাস্টমাইজ করা, এটা করে হচ্ছে হাইপোথ্যালামাস। অ্যান্ড আরেকটা যেই কাজ, সেটা হচ্ছে আমি প্রিফ্রন্টাল কর্টেক্স একটা অংশের কথা বললাম, এটা আমাদের ব্রেনের ফ্রন্টাল এরিয়ার সামনের দিকে থাকে, ছোট্ট একটা অংশ। এই অংশটার কাজ হচ্ছে ভয়কে নিয়ন্ত্রণ করা। আলটিমেটলি ভয় পাওয়ার পরে তো একটা টাইমে গিয়ে সেই ভয়টা তোমার রিমিশন হবে। এই যে মাকড়সাকে দেখলে হ্যান ত্যান হইলো, তারপরে একদম লাস্ট ফেজে এসে তুমি কিন্তু তোমাকে বোঝাচ্ছ যে না, এটাতে ভয় পাওয়া যাবে না, মাকড়সাটা তো দূরে আছে, কিংবা আমি তো চাইলে একটা স্যান্ডেল ছুঁড়ে ওটাকে তাড়া দিতে পারবো। এই কাজটা করতে হচ্ছে তোমাকে প্রিফ্রন্টাল কর্টেক্স, তোমার ভয়টাকে রিমিশন করে দিচ্ছে। তো বেসিক্যালি এই 4টা স্টেপ দিয়েই হচ্ছে আমাদের ভয়টা জেনারেট হচ্ছে এবং রিমিশন হচ্ছে। আজকে খুব স্পেসিফিক টপিক ওয়াইজ আসলে কথা বলতেছি না, যেহেতু এটা একটা ইন্ট্রোডাক্টরি এপিসোড, আমরা তাত্ত্বিক আলাপ অনেকটাই সেরে ফেলছি। আমরা আমাদের কিছু টুকটাক এক্সপিরিয়েন্স শেয়ার করব, 2-1টা হয়তো আমরা একটু ভয়ের বই নিয়ে আলাপ করব, আমাদের পছন্দের গল্প নিয়ে আলাপ করব, লিটারেচার নিয়ে সামান্য একটু আলাপ করব, খুচরা আলাপ। আচ্ছা, আমার মনে হয় যে কোনো স্পেসিফিক টপিকে আজকে আমরা কথা বলতেছি না, কিছু এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো। আচ্ছা, তার আগে আমি একটা ছোট্ট আলাপ তোমার কাছ থেকে শুনতে চাই। আমি একলা অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছিলাম আর কি। এটাও থিওরিটিক্যাল আলাপ এবং এটা হচ্ছে আমাদের লাস্ট থিওরিটিক্যাল আলাপ আজকে। সেটা হচ্ছে এই যে আমরা ভয়টা যে পাই, এই ভয়গুলো আসলে আলাদা আলাদা কি রূপ থাকে ভয়ের, এটা নিয়ে আমি একটু ছোট্ট করে তোমার কাছ থেকে আলাপ শুনতে চাই। আচ্ছা, যে আলাদা আলাদা বলা হয় যে 7 রকম ভয় আছে, এই বাইরে আসলে তেমন স্ট্রাকচারাল ভয় নাই। এই 7 রকমের ভয় আসলে কিরকম, স্ট্রাকচারগুলো কিরকম, এবং তুমি কোনটাতে বেশি ভয় পাও? এই যে 7 রকমের যে ভয়ের একটা ক্লাসিফিকেশন আমরা বলতে যাচ্ছি, সেখানে তোমাকে কোনটা সবচেয়ে বেশি এফেক্ট করে? আমার মনে হয় যেটা মানে সাডেন ফিয়ার আর কি, জাম্প স্কারস, আমার এগুলা ভয় লাগে। ধরেন কপার টপার দাম করে লাগছে বা কোথাও একটা টিকটিক শব্দ হচ্ছে, আমি জানি না শব্দটা কিসের। আচ্ছা, আমাদেরকে একটু ভয় লাগে, জ্ঞানের আলো দাও আর কি। জ্ঞানের আলো দিব, এই যে 7 রকম ভয় নিয়ে একটু জ্ঞানের আলো দাও। আচ্ছা, 7 রকম ভয়ের মধ্যে কি বলবো, মানে একটা হচ্ছে ধরলাম মানে সাডেন ফিয়ার, যেটা তুমি বলতেছিলা, আকস্মিক ভয়টা আর কি। আর একটা যেটা হতে পারে ওই যেটা আপনি বলছিলেন আর কি, মানে একদম ডিএনএর মধ্যে নিয়ে আসা আমার অ্যানসেস্ট্রাল ফিয়ার যেগুলো আছে আর কি, ধরেন সাপ হিস করতেছে বা ঢেউয়ের শব্দ শুনে ভয় লাগতেছে আমার, বা ধরেন মানে ওই যে আমি যে ছাদের কর্নারে যাইতে ভয় পাই, মানে যেটা কোনো রিজন নাই আর কি। হ্যাঁ, আবার ধরেন কিছু আছে ধরেন একদম মানে এডুকেটিভ ফিয়ার আর কি, ধরেন ছোটবেলায় বলে দিছে যে এই সন্ধ্যার পরই অন্ধকারের মধ্যে বাস ঝাড়ে গেলে ভয় লাগবে, এরকম কিছু একটা। তারপর মানে পরবর্তীতে যেটা সবসময় এক্সিস্ট করে আর কি, হ্যাঁ, যে ওই যে আমাকে ছোটবেলায় একজন বলছিল বাঁশঝাড়ে যাবা না, আমাকে শিখায় দেওয়া হয়েছিল, ওই ভয়টা আমি পাচ্ছি। আচ্ছা,
আরেকটা হচ্ছে ভাই পুরোপুরি অযৌক্তিক ভয় আর কি, এটার মানে রিজন যেমন ওই যে আপনি একটু আগে যেটা বলতেছিলেন আর কি, যে হঠাৎ বাথরুমে যেতে ভয় লাগতেছে, কেন লাগতেছে আমি ঠিক জানি না, এরকম আরেকটা ক্যাটাগরি আছে, এটাকে বলা হয়েছে যে অপেক্ষামূলক ভয় আর কি, খটমটে একটা নাম। আচ্ছা সেটা হচ্ছে যে ওই যে আমাদের কোন একটা অপারেশন হবে, তার আগে আমরা চিন্তা করতেছি যে অপারেশনটা কেমন হবে, আলটিমেটলি আমি সার্ভাইভ করবো কিনা, আমার খুব বেশি ব্লিডিং হবে কিনা, কিংবা একটা পরীক্ষা দেওয়ার আগে, ইন্টারভিউ দেওয়ার আগে বুক ধরফর করতে থাকে যে আমি চাকরিটা পাবো কিনা, রেজাল্ট না আসা পর্যন্ত আমাদের যে ফিয়ারটা আচ্ছা থাকে। আচ্ছা 5 রকম বোধহয় আমরা বলেই ফেললাম। 6 নাম্বারটা নিয়ে তোমার সাথে আমার আলাপ করার ব্যাপার আছে। আমার মনে হয় এই জিনিসটা নিয়ে আমরা দুইজনে খুব সাফার করি। আচ্ছা সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, আচ্ছা, যেটাকে okay. অস্তিত্বের ভয় বলা হয়। আচ্ছা যে আমি আসলে ওই যে জীবনের অর্থ কি, কিংবা মৃত্যু তো আসলে হবেই, কিংবা হচ্ছে ওই যে ফিয়ার অফ লোনলিনেস, অনেক মানুষের মধ্যে থেকেও নিজেকে একা মনে হচ্ছে, ফেট নিয়ে চিন্তা করা, এক্সিস্টেন্সিয়াল যে ক্রাইসিস 6 নাম্বার যে ভয়, এইটা নিয়ে তোমার কাছে কি মতামত? আমার মনে হয় এটা নিয়ে তুমি বেশ সাফার করি মাঝে মধ্যেই। এইটা মানে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস থেকে আসলে যতটা বেশি ভয় আসে আসলে আমার তরফ থেকে আসলে ডিপ্রেশন আসে। যেমন ধরেন আমি যেটা ভাবি যে ধরেন এই যে মানে আমাদের যে পৃথিবী একটা গোল্ডিলক জোনে, মানে মানে খুব সুন্দর একটা জোন, যেখানে ধরেন ঠিক মতো অক্সিজেন জেনারেট হচ্ছে, যেখানে প্রাণের বিকাশ হচ্ছে, অথচ মানে ধরেন একটু সরে গেলে কিন্তু ধরেন একটা ডিজাস্টার দিকে যাচ্ছে, মানে যে কোনো একটা সোলার ফ্লেয়ার বা ধরেন কি বলবো মানে ধরেন কোনো মানে যে কোনো একটা মেটেওর ইম্প্যাক্ট কিন্তু মানে একদম উইদিন কি বলবো মানে আওয়ার পুরো মানব জাতি বিলীন করে দিতে পারে। তো এগুলো যখন ভাবি তখন আসলে ঠিক ভয় যে লাগে না, মানে ভয় যে লাগে বলবো এটা বলবো না, মানে খালি খালি লাগে। এটা আমি জানি না আসলে ঠিক কোন ধরনের ভয়। এবং এই ভয় থেকেই আমার মনে হয় পৃথিবীতে সমস্ত ফিলোসফার, রাইটার, পোয়েটস, মিউজিশিয়ানস সবাই বোধহয় এই ভয়টা থেকে অনেক উৎসাহী হয়েছে সবসময়। তারা অনেক কিছু লিখছে, তারা এটা নিয়েই যেই কারণে হচ্ছে আলটিমেটলি আর্নেস্ট হেমিংওয়ে মাথায় গুলি করে মারা গেছে, জীবনানন্দ ট্রামের নিচে পড়ছে। এই ভয় থেকেই মনে হয় তাদের একটা ডিপ্রেশন কাজ করছে আর কি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যে 7 নাম্বার যে ক্যাটাগরিটা, সেটা হচ্ছে যে ইমাজিনারি ফিয়ার আর কি, যেটাকে আমরা ওই যে সেলফ কন্ট্রোল ফিয়ার বলতে পারি, যেই ভয়টা মানুষ আনন্দের জন্য নেয়, যেই কারণে আমরা আজকে পডকাস্টটা করতেছি। আবারও আমরা সেই রুটেই ফিরে গেলাম, সেই কঠিন ক্লাসিফিকেশনের মধ্যে দিয়ে আমরা আজকের 7 নাম্বার পয়েন্ট ধরে আমরা আমাদের আজকের পডকাস্টের মূল উদ্দেশ্যে ফিরে আসতেছি। থিওরিটিক্যাল আলাপ আমাদের মোটামুটি শেষ। এই পর্যায়ে হচ্ছে একটু হরর লিটারেচার, খুবই সামান্য আলাপ করবো এটা নিয়ে, কারণ এটা আজকে আমাদের মেইন টপিক না, এটা নিয়ে আমরা আলাদা একটা এপিসোড করবো, আমাদের পছন্দের হরর লিটারেচার এবং আমরা কি পছন্দ করি, কি পড়তে পছন্দ করি, বুক রেকমেন্ডেশনস। বাট হরর লিটারেচারের কনসেপ্টটা আসলে কিভাবে আসলো? এই যে কল্পিত গল্প, হরর তো বা হরর যে এনজয় করতে হবে, হরর নিয়ে গল্প বানাতে হবে, এই কনসেপ্টটা আসলো কোত্থেকে? আমি যতটুকু জানি যে প্রাচীন যুগে ওই যে যখন মানুষের ভাষা আসলো, অন্ধকার গুহার মধ্যে বসে থেকেই মানুষ কিন্তু এই হরর কনসেপ্টগুলোকে এনজয় করতো, যেই কারণে গুহাচিত্র যেগুলা দেয়ালে তুমি দেখবা প্রচুর বিচিত্র জিনিসপত্র আঁকা হতো। ওখানে দেখা যায় যে ইভেন এলিয়েন স্ট্রাকচারসও দেখা যায়, যে কোনো একটা আকাশ থেকে কিছু একটা আসতেছে, মানুষ নিচে দৌড়ায় পালায় যাচ্ছে। তো তখন কিন্তু আসলে মানুষের ভাষাও আসে নাই, কিন্তু তুমি দেখবা যে বিভিন্ন প্রাচীন গুহাচিত্রে দেখা যাচ্ছে যে একটা বিচিত্র শিংওয়ালা বড় প্রাণী মানুষদেরকে তাড়া করতেছে, কিংবা আকাশ থেকে কিছু একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। তো মানুষের যখন ভাষাও হয়নি, মানুষ যখন কমিউনিকেট করতে শিখেনি ভাষার মাধ্যমে, তার আগেই কিন্তু মানুষ হরর স্টোরি বলা শুরু করে দিছে গুহাচিত্রের মধ্যে দিয়ে। একটা হতে পারে ইমাজিনারি, আবার হতে পারে আসলে ধরেন বাস্তবের সাথে তো কানেকশন ছিল, হতেও পারে পৃথিবীতে আসছে, আমরা তো জানি না। অবশ্যই, কিন্তু সেটাকে একটা গল্পের ফরম্যাটেই বলা হচ্ছে। আমি যেটা বলার চেষ্টা করতেছি, ভাষা আসেনি। তাহলে তুমি যদি বলতে চাও যে হরর গল্পের সূত্রপাতটা কোথায়, সেটা কিন্তু ভাষারও আগে, যেহেতু আমরা সরাসরি গুহাচিত্রে দেখতে পাচ্ছি। এবং সেই কোটি কোটি বছর আগের গুহাচিত্রই কিন্তু এখনো সায়েন্স ফিকশন মুভিতে আমরা দেখেছি, ইউএফও দিয়ে এলিয়েন অ্যাটাক করতেছে, সেম থিং কিন্তু। আচ্ছা, ওই যে একটা ভাষার আগে হরর গল্পের জন্ম, এবং সেখান থেকে পরবর্তীতে যখন প্রথম দিকে তো আসলে সাহিত্য ছিল পুরাণ নির্ভর, মিথোলজিক্যাল গল্প বলা হতো, ধর্মীয় গল্প বলা হতো। তো পৃথিবীর প্রথম যে মহাকাব্যটা গিলগামেশ, সেখানেও কিন্তু আমরা হরর ইম্প্যাক্ট দেখতে পাই। আমরা দেখতে পাই দৈত্য হুমবাবা হুঙ্কার করছে, কিংবা অন্ধকার গুহাতে গিলগামেশ ওরা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, এনকেদু। তো ওইখানেও কিন্তু হরর এলিমেন্টস ছিল। এর বাইরে তুমি যদি আরো ওই সমসাময়িক কিংবা পরের যে প্রাচীন পৌরাণিক যে যুগগুলো, আমাদের ভারতীয় উপমহাদেশে তুমি মহাভারত বলো, রামায়ণের যে গল্পগুলো বলো, সেখানে তুমি কিন্তু দেখতে পাবা যে নানাভাবে ঘুরে ঘুরে রাক্ষসদের গল্প আসতেছে, অসুরদের কথা আসতেছে। এরা কিন্তু ওয়ান ফরম্যাট অফ হরর ক্রিয়েচার্স। দেন অথর্ববেদে সরাসরি হচ্ছে ভূত তাড়ানোর মন্ত্র নিয়ে আলাপ করা হয়েছে। এরপরে আমরা যদি আরেকটা ফেমাস গ্রিক মিথোলজির দিকে মুভ করি, গ্রিক মিথোলজিতে তুমি দেখবা ঘুরে ফিরে অনেক হরর এন্টিটি আসতেছে। ওই যে আমার ঠিক মনে নেই, ওই যে যেটা ছিল
যে গোলকধাঁধা যেটা ছিল, যেটার মধ্যে যে মাইনোটরকে রেখে দেওয়া হয়েছিল, আচ্ছা আচ্ছা সে প্রত্যেক দিন হচ্ছে মানে ওই যারা গোলকধাঁধায় ঢুকতো সে হচ্ছে তাদেরকে ওখান থেকে মেরে ফেলতো। কিংবা ককেশাসে হচ্ছে যখন এই জিনিস তো ধর অনেক লিটারেচারের পর অ্যাডপ্ট করা হয়েছে। হ্যাঁ, কিংবা ওই ককেশাসে হচ্ছে প্রমিথিউসকে বেঁধে রাখা হয়েছে, একটা বিরাট ঈগল পাখি এসে প্রত্যেকদিন ওর হাড় টুকরে টুকরে খেয়ে ফেলতেছে। হরর এলিমেন্টস কিন্তু আমরা সেই মিথোলজিক্যাল স্টোরিতেও পাচ্ছি। পরবর্তীতে যখন লিটারেচার এস্টাবলিশ হয়ে গেল, মানুষ যখন সাহিত্যকে এনজয় করা শুরু করলো, প্রপার ফিকশনকে এনজয় করা শুরু করলো, সেখান থেকে যদি আমরা হররের বিকাশ নিয়ে আলাপ করতে যাই, তাহলে খুব সম্ভবত প্রথম হরর যেটাকে বলা হচ্ছে দ্য ক্যাসল অফ অট্রান্টো, সম্ভবত গল্পটা 1750 ও 1760 এর মাঝামাঝি সময়ে লেখা। এটা একটা গথিক হরর। এটা পড়ার চেষ্টা করছিলাম, আমি শেষ করতে পারি খটমটে। তো ক্যাসল অফ অট্রান্টোর পরে তখন কিন্তু গথিক হররটাই মানে একদম আদি জনরা আর কি হরর। ওই ক্যাসল অফ অট্রান্টোর পরে আমরা যদি খুব ফেমাস দুইটা কাজের কথা বলি, তাহলে আসতেছে তোমার মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন, দেন কামস হচ্ছে ব্রাম স্টোকারের ড্রাকুলা, এন্ড তারপরে তো এডগার অ্যালান পো একদম মেইন স্ট্রিম এস্টাবলিশ করে দিল। সেখান থেকেই হরর লিটারেচারের জন্য, এবং যেটাই আমরা আবারও ঘুরে ফিরে সেই কথাটাই আসতেছি যে সেখান থেকে আমাদের পডকাস্টের সূত্রপাত, সব টপিকের জন্ম এখানেই, সব গল্পের শুরু এখানেই। আচ্ছা আচ্ছা, তো এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় অন্ধকার ঘরে বসে আমরা যে গল্পটা করতেছি, এখান থেকে আমরা মনে হয় আমাদের কিছু টুকটাক নিজেদের অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারি। তো তোমার সার্টেন কোনো একটা এক্সপিরিয়েন্স যেটা মনে পড়লে তোমার এখনো ভয় লাগে, কিংবা যেটা তুমি শেয়ার করতে চাও আমাদের লিসেনারদের সাথে, তুমি শুরু করো। আমার স্বপ্ন নিয়ে কিছু ভাই যেটা বলবো যে একটু অদ্ভুত অভিজ্ঞতা আছে আর কি। আসলে জীবন একটা মানুষ যে কি পরিমাণ স্বপ্ন দেখে সেটা আসলে কোনদিন গুণে মনে হয় না শেষ করা যাবে বা ট্র্যাক রাখা সম্ভব। কিন্তু আমার জীবনে কিছু দেখা স্বপ্ন আমার খুব ভিভিডলি মনে আছে, এবং কিভাবে কি কারণে মনে আছে আমি ঠিক বলতে পারবো না, এবং প্রত্যেকটা স্বপ্নতেই আমি খুব ভয় পাইছিলাম। এবং আরও কিছু ক্ষেত্রে এটাকে আসলে স্বপ্ন ছিল নাকি বাস্তব আমি বলতে পারবো না। আসলে যদি আমি ঘটনার মধ্যে ঢুকি তাহলে মানে বুঝতে পারবেন আর কি। আচ্ছা, এটা আমি আসলে আপনাকে আগে কখনো বলছি নাকি আমি জানি না, তো বলি আর কি। আমি খুবই এক্সাইটেড, বিকজ আমার মনে হয় তোমার সমস্ত হরর এক্সপেরিয়েন্স আমি জানি, নতুন কিছু শুনতে পারলে আমার মজা লাগবে এখন। আচ্ছা, এটা যেটা বলি সেটা হচ্ছে যে আমি তো আসলে ভাই খুলনা থেকে ঢাকা আসলাম সবার প্রথম হচ্ছে 6 বছর বয়সে আর কি। তো 6 বছর বয়সে যখন ঢাকা আসলাম তখন হচ্ছে রামপুরা টিভি ভবন আর কি, ওই জায়গাটাতে প্রচুর গাছগাছালি ছিল, ওদিকে একটা বাসায় থাকতাম আমি। আচ্ছা, তো তখন আমার বয়স 6-এর মতো। তো আমার যে রুমটা ছিল আর কি, ওই রুমটার পাশে হচ্ছে অনেকগুলা মানে গাছ ছিল। তখন সম্ভবত ভাই আমি একা থাকা শুরু করছি নাকি আমার ঠিক মনে নাই। সকাল মানে তখন যেই নিয়মটা ছিল আর কি আমার, যে আমি রাতে হচ্ছে আমার রুমটাতে ঘুমাইতাম, তারপরে একটা পর্যায়ে গিয়ে আমার ভালো লাগতো না, আমি ধরেন 1টা-1:30 দিকে গিয়ে আব্বা আম্মাকে ডাকতাম। তোমার বয়স কত তখন? 5-6। আচ্ছা আচ্ছা, যে ঘুমাবো আর কি তোমার সাথে। তো সম্ভবত ভাই এটা হচ্ছে ওরকমই একটা কোনো দিন, হয় আমি আব্বা আমার রুমে ঘুমাইছিলাম অথবা আব্বা আমার সাথে এসে ঘুমাইছে আর কি, এরকম একটা সময়। তো ঘটনা যেটা হলো যে খুব ভোরে আমার ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙলো, খুব নর্মাল যে ঘুমটা ভাঙে, তখন আমাদের বাসায় হচ্ছে ওই যে মশারি টাঙানো হতো। তো আমি দেখলাম যে নিচ থেকে একটা শব্দ আসতেছে। আমরা যে বাসটায় থাকতাম ওটা ছিল 4 তলা আর কি। তো আমি যেটা দেখলাম যে ওই 4 তলার ওই যে মানে 3 তলার যে সানশেডের উপর হচ্ছে 2টা লোক দাঁড়ানো। ফেস দেখতে পাচ্ছি, ফেস আমার খুব ভিভিডলি মনে আছে। একটা লোকের মোচ ছিল ভাই এরকম, আর আরেকটা লোকের মোচটা ঠিক কিরকম, আর ধরেন ধার নাই এরকম রেজার দিয়ে হচ্ছে দাড়ি গোফ শেভ করলে যেরকম একটা অবস্থা হয় না, কত একটু আছে কত একটু নাই, এরকম আর কি। দুজনই একটু কালো, খুবই মানে নর্মাল টিপিক্যাল চেহারা আর কি। আমি যে বলবো যে মানে দেখে খুব ভয় পাইছি তা না। আর সত্যি কথা বলতে তখন আমার যে বয়স, আসলে কোন জিনিসগুলো প্রপারলি ভয় পাইতে হবে আমার মনে হয় ব্রেইনে আমার ওই ফাংশনগুলো তখন ওইভাবে চালু হয়নি। তা আমি জিনিসটা খুব ন্যাচারালি নিলাম যে ঠিক আছে এখানে একজন দাঁড়ায় থাকতেই পারে, এবং অবাক হয়ে যেটা দেখলাম যে ওরা আসলে জানলাটা থেকে খুব এফোর্টলেসলি আমার রুমে ঢুকলো। তো আমি তখন একটু ভয় পাইছি, মানে কারণ আছে, কারণ হচ্ছে যেটা মানে এর আগে কেন ভয় পান একটা রিজন আছে। আমি যখন যে সময় আর কি মানে যে সময়কার কথা বলতেছি এর মাসখানেক আগে ওই বাসাটার বাইরে বিল্ডিং এ রং করা হয়েছে আর কি, ওই যে দড়ি ঝুলে আগে রং করতো না ওরকম। তা আমি তাৎক্ষণিকভাবে ভাবছি এটা ওরকম কেউ রং করতেছে হয়তো দুজন কথা বলতেছিল। কিন্তু তখন তো সময়টা তো না দিনের বেলা, সকাল হ্যাঁ সকালবেলা। আমি ভাবছি যে এরকম হয়তো কথা, যখন ঢুকছে তখন আমি ভয় পাইছি আর কি। তো তখন টিপিক্যালি আমি যেটা করব, আমি আব্বা আমাকে ডাকবো। তখন একটা অদ্ভুত কাহিনী নিল, সেটা হচ্ছে আমি দেখলাম যে ওরা পকেট মানে লুঙ্গির ওই যে ইয়া থাকে না, যে যেখানে টাকা পয়সা রাখে, কোছা থেকে না কি একটা রিমোটের মতো বের করলো, বুঝছেন? আচ্ছা, আমি যখন ডাক দিতে যাবো ওরা কি একটা চাপ দিলাম, দেখলাম মুখ আমার খুলতেছে না, মানে আমি ডাকার চেষ্টা করতেছি আব্বা আম্মাকে, মুখ খুলতেছে না। আচ্ছা, তারপর আমি যেটা করলাম যে আসলে আমার এখন বুঝলাম যে এখন আমার সাথে যেহেতু কথা বলতে পারতেছে না, তো মশাই থেকে বেরোইতে হবে।
তা আমি মশারি যেই প্রান্তে বেরোতে যাই ওরা হচ্ছে হাত দিয়ে জিনিসটা আটকে দিচ্ছে আর কীভাবে, আমাকে বেরোতে দিচ্ছে না। আমি এরকম আবার করতেছি, করতেছে না। তো একটা পর্যায়ে আমি দেখলাম যে আমার আসলে মুখ খুলতেছে, আমি আবার যখনই হচ্ছে কথা বলতে যাই আবার ওই রিমোটে টিপতে আমি কোনো কথা বলতে পারি না, এরকম একটা অবস্থা। তো ভয়াবহ অবস্থা, এবং দিনের বেলা ভাই। তো আমি যেই কারণে বলতেছি এটা আসলে স্বপ্ন নাকি বাস্তব আমি এখনও ঠিক মতো বলতে পারি না, কিন্তু আমি প্রচণ্ড ভয় পাইছি। তো আবার এরকম বেশ কয়েকবার হইলো, মানে আমি কথা বলতে চাই ওরা রিমোটটাতে চাপ দেয়, আমার মুখ বন্ধ হয়ে যায়, বিছানা থেকে বেরোতে গেলে মশারি এখানে আটকে রাখে। তো হঠাৎ যেটা হলো আমি দেখলাম যে ওটার মধ্যে চাপ দিছে, তো প্রতিবার চাপ দেওয়ার সময় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছিল এখানে, দেখলাম বাতিটা জ্বলে না। ওই মোমেন্টে আমি ডাকছি আব্বাকে, আব্বা জাস্ট আসলো, আমি দেখলাম কি জানলাতে দুজনে বের হয়ে গেল। বের হয়ে যাওয়াও দেখছো? হ্যাঁ, বের হয়ে যাওয়া দেখছি। তো এইটা এখন তো যেটা হয়েছে আর কি, আব্বা বলে কি হয়েছে কি হয়েছে, আমি আব্বা ঘরের মধ্যে দুটো মানুষ ঢুকছিল, আবার আরে স্বপ্ন দেখছো, ঘুমাইছো, ঘুমাও। আমি আর খুব নিশ্চিন্ত, আব্বা যেহেতু চলে আসে আমি আমার ঘুমাই গেছি। তো এই কারণে যেটা বলতেছি যে এটা আমার লাইফে, এটা আমি এখন পর্যন্ত ভুলিনি। তখন আমার বয়স 6, এখন আমি অলমোস্ট 54, আমার এখনও মনে আছে জিনিসগুলো। আর আরেকবার ওই বাসাতেই আরেকটা মানে উইয়ার্ড কাহিনী যেটা হইলো সেটা হচ্ছে যে সেদিনকে বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হয় না সকালবেলা, এটাও সকালবেলার কাহিনী আর কি। তো আমি দেখলাম আমি আধো ঘুম আধো জাগরণ আর কি, এরকম একটা জিনিস। এর আগের দিন রাতে আমার আব্বা হচ্ছে আমাকে এনে দিচ্ছে, ওই যে হ্যান্স অ্যান্ডারসনের একটা বই ছিল না ভাই, হ্যান্স অ্যান্ডারসনের সেরা রূপকথা, ওরকম একটা বই আর কিনে দিচ্ছে। তো এটা আমার একটা টেবিল ল্যাম্প ছিল, ওইখানে বেশ কিছুক্ষণ পড়ছি আর কি, পড়ে আমি ঘুমাইতে গেছি। তো তখন আবার ইন দ্য মিন টাইম আমি আমার রুমে একা থাকা শুরু করছি, তখন আমার বরাবর বিয়ে হয়ে গেছে, ওই রুমটা আমি পেয়ে গেছি, আমি খুব আনন্দে থাকি আর কি সারাদিন। তখন আমার বয়স হচ্ছে, আমি তখন পড়ি ভাই, ক্লাস 2-তে পড়ি, এরকম একটা অবস্থা। তো এই সময় আমি দেখলাম হঠাৎ করে আমার ওই যে আধো ঘুম আধো জাগরণ যে অবস্থাটা, ওর মধ্যে আমি দেখলাম যে বাইরে হচ্ছে একটা কিচেন কথা বলতেছে। আমি চোখ খুললাম, দেখলাম জানার পাশে 2টা মেয়ে আর কি। তো আমি আবার চোখ খুলে কোনো এক অজ্ঞাত কারণে আমি আবার ঘুমাই গেছি, আমি ভাবছি আমি স্বপ্ন দেখতেছি এরকম, আমার ঠিক মনে নাই। তো আমি দেখলাম যেটা যে বলতেছে যে 2টা মেয়ের কনভারসেশন, যে ওর ঘুম পুরোপুরি ভাঙে নাই, ওকে চলে নেওয়া যেতে পারে। কাটটু পরের সিট যেটা আমার হঠাৎ মনে পড়ছে, এবারে খুবই ওয়ার্ড। আমি যেটা দেখলাম যে আমি হচ্ছে একটা পুকুরের মধ্যে, বুঝছেন, আমার আশপাশে অনেকগুলা মেয়ে এবং কারো গায়ে কোনো কাপড় নেই। তা আমি আসলে সত্যি কথা বলেন আসলে কোনো কথা বলতে পারতেছিলাম না, এবং জায়গাটা কীরকম আমি বলি, আকাশের রং ঠিক নীল না, কেমন আমি বলে বুঝাতে পারবো না আসলে কালারটা কীরকম। আর পানিটা হইতেছে পুরাপুরি ক্রিস্টাল ক্লিয়ার, নিচে হচ্ছে যে হলুদ হলুদ বালু, এরকম আমি পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আমি যে নিচে তাকাইছি আমার পা, আমি এখনো দেখেন আমার গুজবাম্প হইতেছে, আমার এখনো মনে পড়তেছে পুরো ভিভিডলি। তো তখন হঠাৎ করে দেখলাম যে ওই মেয়েগুলো, অনেকগুলো মেয়ে যে ঘিরে আছে ওই ইয়াটার মধ্যে। ও জিনিসটা হচ্ছে আমি বলি আপনাকে, কাইন্ড অফ একটা রিচুয়ালের মতো, আমি কিন্তু মাঝখানে, এবং আমার আশপাশে সব মেয়ে এবং কারো গায়ে কোনো কাপড় নেই, এবং সবগুলো আমি কেমন ফর্সাও না, কি বলবো, অদ্ভুত একটা কালার গায়ের রং। তো যাই হোক, তো পরে একজন বললো যে ওর কিন্তু ঘুম ভেঙে যাচ্ছে, ওটা কিন্তু এখন রেখে আসতে হবে, তাহলে ঝামেলা আছে। তারপর আমি আবার, এটা তো ওই জিনিসটাই কন্টিনিউয়েশন, ওরা যে বলছিল যে এখন ঘুমাচ্ছে, ওকে চাইলে নেওয়া যায়। হ্যাঁ, আবার ওরাই বলতেছে যে আচ্ছা ও স্যার কিন্তু এখনই ঘুম ভেঙে যাবে, তাতে দেখায় এরকম তুই তো করে চলতেছে আর কি ওদের মাঝখানে। তাই বলছে না আরো কিছুক্ষণ রাখা যাবে, আমার স্পষ্ট মনে আছে। আজন বলতেছে থাক এখানে, সমস্যা তো নাই। তারপর যেটা হইলো যে দেখলাম, আমি স্পষ্ট যেটা দেখলাম যে কারো একজনের পিঠে, একটা মেয়ের পিঠে ভাই, ওর চুলের রংটা ছিল ভাই বাদামি, আমার এখনো মনে আছে, এবং চুলে একটা স্মেল ছিল, ওটাও মনে আছে। আমার কাঁধে আর কি, আমি দেখলাম যে ওর কাঁধে করে আমি অনেক উপর থেকে নিচে নামতেছি এরকম। তারপর একটা পর্যায়ে আবার মনে হলো যে অনেক নিচ থেকে উপরে উঠতেছি। তারপর একটা পর্যায়ে কানের মধ্যে কিরকম একটা ওই যে তালা লেগে এরকম একটা শব্দ, এরকম একটা শব্দ। তারপর আবার বিছানায় আর কি আমি। তারপর আমার মনে হলো যে আমার এখন ঘুমটা আসলে এখন আমার ভাঙছে আর কি। তো তারপর আমার এই জিনিসটা আমি তেমন একটা ভয় পাইনি আমি। কিন্তু ব্যাপার যেটা হয়েছে যে আমি তো জীবনে অনেক স্বপ্ন দেখছি, এই 2টা স্বপ্ন আমি কখনোই ভুলি নাই, এবং এরকম স্বপ্ন আমার আরও আছে আর কি। এই যে ও তো এখন ঘুমাচ্ছে, ওকে চাইলে নিয়ে যাওয়া যায়, কিংবা আবার হচ্ছে ওর ঘুম ভেঙে যাচ্ছে, এটা তো কাইন্ড অফ তোমার ধরো এক ওয়ার্ল্ড থেকে আরেক ওয়ার্ল্ডে শিফটিং। কিন্তু আমার কথাটা হচ্ছে, এই সিমিলার এক্সপিরিয়েন্স কি তোমার কখনো হয়েছে পরে? আর এই কনসেপ্টের ব্যাপারগুলো কি কখনো ঘটছে যে একটা জায়গা থেকে তোমার একটা জায়গায় যাচ্ছ, এবং সচেতনতা যখন আসতেছে সেই অবস্থায় তুমি আবার খুব ভালোভাবেই তোমাকে নিয়ে আসা হচ্ছে, এই এক্সপেরিয়েন্সগুলো কি স্বপ্নের মাধ্যমে আরো হয়েছে? না, এটা আচ্ছা, এটা আরো একবার হয়েছে। এটা হচ্ছে তখন আমি খুলনায় থাকি। আচ্ছা, তখন হচ্ছে আমি মাত্র ভর্তি হয়েছি আর কি স্কুলে। আমার স্কুলটার নাম হচ্ছে শিশু মনোজাগতিক বিদ্যালয় আর কি। আচ্ছা, তো ওইখানে হচ্ছে আমাদের ওই যে 1 থেকে 10 পর্যন্ত লেখা না, তো আমি 1 থেকে 10 পর্যন্ত খুব সুন্দর পারি ভাই, 11 থেকে 20 আর লিখতে পারি না, ওই যে ইংলিশ বানানগুলো, ওই যে 11, 12 লিখতে পারি না, শুধু বারবার ভুল হয়। তা আমার কাছে প্রচুর কান মলা চট থাপ্পড় খেয়ে আমি শিখছি, বুঝছেন। আচ্ছা, আমার ভুল হতো যেটা 18 আর 19, এই 2টা বানান আমি কোনোভাবে লিখতে পারতাম না। তখন একটা কাহিনী,
আমি ঘুমায় আসছি বুঝছেন, তো দেখলাম একটা মেয়ে আর কি আমাকে ডাকতেছে, বলছে যে এই ওট 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 ওট, এরকম তুই তো আর কি ডিরেক্ট। তো ঘুম ভেঙে স্বপ্নের মধ্যে, এটা আমার স্বপ্ন, মানে এটা বাস্তব, এটা স্বপ্ন যে দেখছি এটা মনে আছে, বাকি দুইটা স্বপ্নটা কি বাস্তব আমি জানি না। স্বপ্ন যেটা দেখলাম সেটা হচ্ছে বলছে ওট ওট ওট, আমি বললাম মানে আমার স্বপ্নের মধ্যে ওকে দেখে মনে হলো যে এই মেয়ে হচ্ছে আমার মানে পাশের বাসায় থাকে, আমার মানে সিনিয়র আর কি একটা। আচ্ছা, তাই বললাম কি কাহিনী, তাই বলছে তুই নাকি এই বানান ভুল করস খালি। তাই বললাম হ্যাঁ, বলে আর কত মায়ের খাবি, চল তোরে বানান শেখাচ্ছি আমি। তারপর আমাকে বাসায় নিয়ে গেল ভাই। তা আমি দেখলাম যে ভাই বাসাটা হচ্ছে পুরোটা খালি, বুঝছেন, মানে খালি বলতে মানে আগে কিন্তু হয় যে মোজাইক করা ফ্লোর থাকতো বাসায়, বুঝছেন, তাদের একটা মোজাইক ফ্লোর, দেয়ালেও মোজাইক, বুঝছেন, দেয়ালের মধ্যে এরকম। তো বাসাটার মধ্যে ঢোকার পর না আমার ভয় লাগে শুরু করছে স্বপ্নের মধ্যে, এর আগ পর্যন্ত সবকিছু নর্মাল। আমি হঠাৎ করে যেটা দেখলাম মেয়েটা হচ্ছে ভাই মানে কি পড়েছিলাম ঠিক মনে নেই, কাপড় খুলে ফেলছে। এই জায়গায় একটা সিরিয়াস কোয়েশ্চেন করতে চাই তোমাকে। এই যে নগ্নতার যে বহিঃপ্রকাশ, হ্যাঁ, যখন একজন পুরুষ মানুষ একটা সুন্দর শরীরের একটা নগ্ন নারীকে দেখে, সেটা তো একটা যৌনতার বহিঃপ্রকাশ, সেটা তো তার ভালো লাগার কথা। এট দি সেম টাইম ধরো ভাইস ভার্সা আর কি, একটা মেয়ে যখন একটা সুগঠিত দেহের একটা পুরুষকে নগ্ন অবস্থায় দেখে, সেটাতেও তার ভালো লাগার কথা, মানে এখান থেকে যৌনতা বলো, ভালো লাগার অনুভূতি বলো, এগুলো আসার কথা। কিন্তু রিপিটেডলি আমরা লিটারেচারে বলো, পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্সে বলো, মানুষের মুখে শোনা বলো, কিংবা ইন্টারনেটে আমরা যেসব ভুংভাং জিনিসপত্র পড়ি সেগুলাতে বলো, ইতিহাস বলো, মিথোলজি বলো, অনেক জায়গায় আমরা দেখতে পাই যে নগ্নতা থেকে একটা আলাদা ভয় সৃষ্টি হচ্ছে, কিংবা কোন একটা এন্টিটিকে, সেটা কোনো ডিফর্মড ফিগার না, এমন না যে ধরো অনেকগুলা টেন্টাকল জ্বালা কিংবা বিকৃত রক্তমাখা, এরকম না, সলিড সুন্দর বডি, দেখতে সুন্দর। তুমি যেটা বললে যে পুকুরের মধ্যে তুমি দেখছো যে অনেক সুন্দর দেখতে সুন্দরী মেয়েরা হচ্ছে পুকুরে নামা, লিলিতের কথা চিন্তা করো, লিলিতকে হচ্ছে নগ্ন হিসেবে দেখানো হতো, কিংবা বিভিন্ন সময় দেখা যাচ্ছে, আমরা এই যে হুমায়ুন আহমেদ নিয়ে যেহেতু শুরুতেই কথা শুরু হয়েছে, দেবীর মধ্যে আমরা দেখি যে রানুকে হচ্ছে পুকুরে একটা লোক পায়জামা খুলে দেওয়ার চেষ্টা করতেছিল, পরবর্তীতে একটা নগ্ন হিসেবে জিনিসটাকে দেখা যায়। কিংবা আমি এবং আমরাতে মিসির আলী দেখা যায় যে ওই ছেলেটার যে একটা স্কুল মাস্টার ছিল, তাকে দেখা যেত যে ওই দোতলার বারান্দায় নগ্ন অবস্থায় দাঁড়িয়ে ওকে ইশারা করতেছে। তো যেই নগ্নতাটা আসলে যৌনতাকে ইন্ডিকেট, মানে যৌনতার একটা রিপ্রেজেন্টেশন, কিংবা যেটা আমাদেরকে আনন্দ দেয়, সেই নগ্নতাই কোনো বিকৃত রূপে না, মানে পরিশীলিত ফরম্যাটে একজন নগ্ন একটা এন্টিটি, সেটা আমাদের কেন ভয়ের অনুভূতিটাকে জন্ম দিচ্ছে? এটা তোমার কাছে কি মনে হয়? এটা আমি আসলে কখনো আজকের আগে আমি নিজেও আলাদা করে চিন্তা করে দেখি নাই, এটা তোমার এক্সপিরিয়েন্সটা শুনে আমার মনে হলো। এইটা আমি আসলে ডিপলি একসময় চিন্তা করছি। আচ্ছা, এখন এইটা যদি বলি একটু রিলিজিয়াস অ্যাঙ্গেলে চলে যাবে, মানে যেটা বলি সেটা তো মানে আমি যদি বলি মানে আমি তো মানি যে মানে উই আর দ্য ডিসেন্ডেন্টস অফ অ্যাডাম। তা আমরা যখন ভাই মানে গার্ডেন অফ ইডেন থেকে পৃথিবীতে আসছি, হ্যাঁ, আমাদের গায়ে থেকে কিন্তু কাপড় সরে যাওয়া শুরু করছে আর কি। আচ্ছা, আমার কেন জানি মনে হয় যে মানুষ হচ্ছে আউট অফ কনটেক্সটে যখনই হচ্ছে এরকম কাউকে দেখে, ওর ওই আদিম ফিয়ারটা ট্রিগার করে তখন। আচ্ছা, আমার এটা আমার পার্সোনাল হাইপোথিসিস। পার্সোনাল হাইপোথিসিস। আচ্ছা, এটা আমি আসলে কখনো এর আগে চিন্তাই করি নাই। আজকে কথা বলতে বলতে হঠাৎ করে কোয়েশ্চেনটা আমার মাথায় আসলো, আর মনে হয় আমি একটু এটা নিয়ে ঘাটাঘাটি করব, নেক্সট কোন একটা এপিসোডে হয়তো এটা নিয়ে আলাপ করব। থিওরিটিক্যাল কথাবার্তা আজকে অনেক বলে ফেলছি। আচ্ছা, আমরা অলরেডি আমাদের পডকাস্ট বোধহয় ফার্স্ট এপিসোড অনেকটুকু আগে গেছি। আচ্ছা, আজকে আসলে পার্সোনাল এক্সপিরিয়েন্স যেহেতু শেয়ার হচ্ছে, আপনার একটা বলেন। আমি আমার একটা এখন বলবো। তো আমার নিজের এক্সপিরিয়েন্স আসলে অনেক, আমি বোধহয় 10টা এপিসোডেও আমি আমার পার্সোনাল, তোমার পার্সোনাল এবং আমাদের একসাথে সম্মিলিত মানে কিছু ভয়ের অভিজ্ঞতা আছে, সেগুলো বলে শেষ করা যাবে না। তো আজকের এপিসোডে আমি ছোট্ট করে আমার জাস্ট ফ্যামিলির 2টা গল্প বলবো। আচ্ছা, ওকে। এবং নেক্সট এপিসোডটা সম্ভবত আমরা করব হচ্ছে হন্টেড হাউস এক্সপিরিয়েন্স নিয়ে। সেখানে হচ্ছে মানে ভূতের বাড়ি, হানাবাড়ি যেটা বলা হয়, সেটা কোনো প্রচলিত হানাবাড়ির গল্প না, কিংবা ঐতিহাসিক রেফারেন্সের গল্প না। আমরা যে জিনিসগুলো ফেস করছি, ভৌতিক অভিজ্ঞতা, বাসা বাড়িতে কিংবা কোনো একটা জায়গায় গিয়ে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে, সেটা নিয়ে আমরা সেকেন্ড এপিসোডে আলাপ করব। আমি 2টা গল্প বলবো, কারণ 2টার মধ্যে সিমিলারিটি আছে, কানেকশনস আছে। 2টাই আমার ফ্যামিলির গল্প। আচ্ছা, প্রথম গল্পটা হচ্ছে, এটা অনেক আগের ঘটনা, আমার ছোট ফুপুর ঘটনা এটা। আচ্ছা, এই গল্পটা এমন, আমার ফুপা থাকতেন আমেরিকাতে অনেক আগে থেকে, ওনারা ওখানেই সেটেলড। তো বিয়ের পরে আমার ফুফাতো বোন, ওর যখন জন্ম হয়, ওর বয়স বোধহয় তখন 3 মাস কিংবা 4 মাস হবে। আমার ফুপা তখন আবার ইউএসএ ব্যাক করতেছে আর কি, উনি আসা যাওয়ার মধ্যে থাকতেন। আচ্ছা,
ইউএসএ ব্যাক করতেছে না, আমার ফুপিরা তখনও ইউএসএতে সেটেলড হয়নি, ওনাদের গ্রিন কার্ড হয়নি। আচ্ছা। তো আমার ফুফাতো বোনের নাম ধরলাম এফ নাম। তো এফ যখন একদম দুধের বাচ্চা আর কি, 3 মাস বয়স, ও অসুস্থ ছিল, ওর জ্বর ছিল। কোনো একটা রাতের বেলা আমার ফুপার হচ্ছে ওই দিন ফ্লাইট, আমার ফুপুরও শরীর খারাপ ছিল, আমার ফুপাতো বোনেরও শরীর খারাপ ছিল। আচ্ছা। তো ওরা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে। আমার ফুপার ফ্লাইট হচ্ছে প্রবলি 12টা কিংবা 1টার দিকে রাত্রেবেলা। এয়ারপোর্টে তো আগেই যেতে হয়, তো আমার ফুপা আগেই বিদায় নিয়ে নিছে বিকালবেলা, যে তোমরা ঘুমাও, তোমাদের শরীর খারাপ। তারপরে ওনারা ঘুমায় গেছেন। তো হঠাৎ করে অন্ধকার ঘরের মধ্যে মশারি টাঙানো ছিল, সেখানে আমার ফুপুর ঘুম ভেঙে যায়। তো আমার ফুপু হঠাৎ করে উঠে দেখে কি রুমের মধ্যে একটা খুব স্যাঁতস্যাঁতে গন্ধ আসতেছে, শ্যাওলার গন্ধ, কিংবা ধরো কচুরি পানার থেকে যেরকম গন্ধ আসে, কিংবা একটা পুরনো নোনা ধরা দেয়াল থেকে যেরকম গন্ধ আসে, ওরকম খুব স্যাঁতস্যাঁতে একটা গন্ধ আসতেছে রুমের মধ্যে। আর রুমটা প্রচন্ড ঠান্ডা হয়ে আছে, গরমের সময়। তো উনি উঠে বসে, গায়ে জ্বর ছিল, উনি ভাবছে ওনার বোধহয় জ্বরটা বেড়ে গেছে। তো উনি উঠে বসে দেখছে বাচ্চা ঘুমাচ্ছে পাশে, কাঁথা টেনে দিয়েও দেখে ঠকঠক করে কাঁদতেছে। তো উনি উঠে বসে গেছে ঠান্ডার চোটে। উঠে দেখে যে আমার ফুপা মশারি টাঙানো, তো উনি খাটটা হচ্ছে ঘরের মাঝামাঝি রাখা, 4 সাইডে ফাঁকা জায়গা। আচ্ছা। তো উনি উঠে দেখতে পেল আমার ফুপা একদম গোল গোল ওই খাটের চারপাশ ঘুরে পায়চারি করতেছে। আচ্ছা। সে কোনো কথা বলতেছে না, এক দৃষ্টিতে মেঝের দিকে তাকানো, সে খাটের চারপাশ দিয়ে ঘুরতেছে। তো আমার ফুপু যখন উঠে বসে, ঘুম থেকে উঠলে তো হঠাৎ করে আমরা একটু হারায় ফেলি না, যে কই আমরা কি করতেছি। তো আমার ফুপু উঠে হঠাৎ করে উনি বুঝতে পারেনি, উনি দেখছে যে আমার ফুপা এরকম ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো উনি উঠে জিজ্ঞেস করছে যে কি অবস্থা, তুমি ইয়ে করতেছো? আফু বলতেছে হ্যাঁ আমার তো শরীর ভালো লাগতেছে না, আমি একটু শোবো। তো ফুপি বলছে হ্যাঁ আসো শো। তখন বলছে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে মশারিটা খুলে দাও, মানে কর্নারটা উঁচু করে ধরো। তো ফুপি বলতেছে আমার তো গায়ে জ্বর, আমি খাটটা বড় ছিল, আচ্ছা, আমি কর্নারে আসতে পারছি, তুমি তুলে ওঠো, অসুবিধা নেই, মানে বাচ্চা পাশে শুয়ে আছে, ওকে ডিঙ্গে আমি যেতে পারতেছি না। তো উনি তখন তাকে, মানে আমি যতটুকু বর্ণনাটা জানি, উনি হচ্ছে তখন মশারির নেটের সাথে একদম মুখটা ঠেকায় ফিসফিস করে বলতেছে যে না তুমি মশারিটা টেনে তোলো, রিপিটেডলি বলতেছে। আমার ফুপু বলতেছে না আমি তো উঠতে পারতেছি না, মানে রাগারাগির পর্যায়ে চলে যাচ্ছে যে তুমি ফাইজলামি করো আমার সাথে, আমি অসুস্থ, তুমি তুলে ঢুকতে পারতেছো না। কিন্তু উনি তখন একদম মশারির নেটের সাথে মুখটা ঠেকা দিয়ে বারবার বলতেছে যে যেটা করতে বলতেছি সেটা করো, এবং ওনার ভয়েসটা ভারী হয়ে যাচ্ছে। ওই যে বললাম ঘুম থেকে উঠেই তো মাথায় সেন্স কাজ করে। এই কনভারসেশনের মধ্যে দিয়ে হঠাৎ করে আমার ফুপু খেয়াল হয়েছে যে এখন তো রাত, অন্ধকার ঘর, ফুপার তো সন্ধ্যাবেলায় চলে যাওয়ার কথা, তার তো ফ্লাইট, এবং সে বিদায়ও নিয়ে গেছে ঘুমের আগে। এই মুহূর্তে তার এই ঘরের মধ্যে ভাবে পায়চারি করার কথা না। আজিমপুরের ওই বাসাটা না, এটা ধানমন্ডিতে একটা বাসা। আচ্ছা, ওকে। তো তখন তার কাছে মনে হয়েছে যে সে এখানে কেন। উনি তখন জিজ্ঞেস করছে তোমার না ফ্লাইট, তুমি এখানে কেন? তখন খাটের নিচ থেকে আমার, উনি কিন্তু মশারির পাশে দাঁড়ানো, মুখ লাগে, তখন খাটের নিচ থেকে আমার ফুফার ভয়েস আসতেছে যে তোমার তো এত প্রশ্নের উত্তর জানার দরকার নেই, তোমাকে আমি বলছি মশারি তুলতে, তুমি মশারি তুলবা, তোমার এত প্রশ্ন কেন জানতে হবে? আচ্ছা। এবং এই কথাটা ঘরের মধ্যে রিপিটেডলি বলা, এই দেখো আমার গুজবাম্পস হচ্ছে, এই জিনিসটা আমি অনেকবার শুনছি। আচ্ছা। তখন যেটা হয়েছে যে পুরা ঘরের মধ্যে এই কথাটা ইকো হওয়া শুরু হয়েছে যে তোমার তো এত কিছু জানার দরকার নেই, তোমাকে মশারি তুলতে বলছি, তুমি মশারি তুলবা। আচ্ছা। রিপিটেডলি এটা ইকো হচ্ছে, খাটের নিচ থেকে হচ্ছে, ছাদ থেকে হচ্ছে, এবং পাশে আমার যে ফুপা দাঁড়ানো আছে উনি চুপ, উনি জাস্ট মশারির নেটের সাথে মুখটা ঠেকায় দিয়ে আছে, এবং এত শক্ত করে চেপে ধরছে, ওই আধো অন্ধকারে দেখা যাচ্ছে যে ওনার মুখের মধ্যে মশারির ঠেসে ছাপ বসে গেছে, এবং ওনার মুখ বন্ধ, কিন্তু ঘরের মধ্যে চারদিক থেকে ইকো হচ্ছে, তুমি কেন খুলতেছো না আমাকে আসলে। আচ্ছা। এই পর্যায়ে আমার ফুপুর মানে বুঝতে পারছে যে এখানে ব্যাপারটা নর্মাল না। উনি প্রচন্ড জোরে কলমা পরে চিৎকার করছে, চিৎকার করে আমার ওনার শাশুড়ি হচ্ছে পাশের বেডরুমে ঘুমাতো, উনি দৌড়ে আসছে, এবং এই সময় আজান দিছে, ফজরের আজান। এটা একদম ওই সময়কার ঘটনা আর কি, মধ্যরাত শেষ হয়ে ফজরের আজানের সময় যাবে। উনি চিৎকার দিয়ে এসে ঘরে ঢুকছে, তখন আমার ফুপু অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এটা ছিল একটা ঘটনা, চাইলে অনেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়। তো এই ঘটনার পরে হচ্ছে ওই বাচ্চাটাকেও একা রাখা হইতো না আমার ফুফাতো বোন, যে কারণ ওকে নিয়ে আরো কিছু অভিজ্ঞতা হয়েছিল, সেটা অন্য কোনো একদিন এপিসোডে আমরা বলবো। ওর সাথে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আছে মিরপুরের বাসায়, বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার আরেকটা ফ্যামিলির ইভেন্ট আমি আজকে শেয়ার করি, সেটা হচ্ছে এই সিমিলার ঘটনা। এটাও তোমার ওই যে আফটার ডেলিভারি আর কি, পোস্ট প্রেগন্যান্ট পিরিয়ডে। এটা হচ্ছে আমার ছোট চাচির একটা ঘটনা। ওরা থাকতো আজিমপুরে,
আজিমপুরে কলোনির যে বাসাটা ছিল আমার দাদা দাদি যেখানে থাকতো তাদের সাথেই আমার ছোট চাচা ইনিশিয়ালি ওই কলোনির বাসাতেই থাকতো। ওই বাসাটার কথা আমার এখনো মনে পড়ে, একটা 5 তলা অনেক পুরানো বাড়ি, সামনে হচ্ছে নিম গাছ আর অনেক গাছ, খুব বড় বড় গাছ, এবং পুরানো কলোনি বাড়ি তো ভারী ভারী কাঠের কিছু জানালা ছিল, লোহার শিক দেওয়া কাঠের জানালা, টিপিক্যাল আজিমপুরে যে কলোনি বাড়িগুলো যেরকম হয়। বাড়িটা অনেক পুরানো এবং পেছনে একটা বড় সিঁড়ি। আমার মনে পড়ে যে আমরা যেই বিল্ডিংটাতে থাকি এখন, যে এলাকাতে, কিংবা নর্মাল আমরা যে বাসা বাড়িগুলোতে যে সিঁড়িগুলো দিয়ে হাঁটি, আজিমপুরের এক ফ্লোর থেকে আরেকটা ফ্লোর যেতে সিঁড়িগুলো অনেক মানে উঁচা উঁচা সিঁড়ি। আচ্ছা, তোমার এক ফ্লোর উঠতে মনে হয় 2 স্টেপ সিঁড়ি ভাঙার মতো ইয়ে লাগে আর কি, পেছানো একটা বড় সিঁড়ি। বাসার কাঠের জানালাগুলো অনেক পুরানো। ও আমার ওই চাচাতো বোন, ওর বয়স তখন বেশি না, ওর বয়স 6 মাস কিংবা 7 মাস হবে। তো বেডরুমে আমার ছোট চাচি ঘুমাচ্ছে, আমার চাচা ওই দিন বাসায় নেই। আচ্ছা, সে কোনো একটা কাজে ঢাকার বাইরে গেছে। আমার চাচাতো বোন আর আমার চাচি ঘুমাচ্ছে। ওদের জানালার পাশেই, যেটা বললাম যে অনেক বড় বড় গাছ, হ্যাঁ, একটা বট গাছ আছে অনেক পুরানো। ওই গাছটার বয়স অনেক বেশি আর কি, ওই আজিমপুর কলোনির মধ্যে এটা সবচেয়ে পুরানো একটা গাছ। ওই গাছটা এক্স্যাক্টলি হচ্ছে জানালা খুললেই পাশের থেকে চোখে পড়ে। আচ্ছা, তো রাত্রেবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, ওরা ঘুমায় গেছে, আল্লিও ঘুমায় নেই, সবাই খাওয়া দাওয়া করে হয়তো রাত 11টা 11:30 দিকে ঘুমাইছে। রাত্রেবেলা যখন অনেক ঝড় বৃষ্টি, ওই কাঠের ভারী ভারী জানালার পাল্লা তো ওগুলা ঠাস 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 করে বাড়ি খাচ্ছে লোহার শিকের সাথে, এবং প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। ওই অবস্থায় আমার চাচির ঘুম ভেঙে যায় ঝড়ের সাউন্ড। উনি দেখে যে ভিতর বৃষ্টির পানি আসতেছে, ছোট বাচ্চা ভিজে যাবে, অসুস্থ হবে। উনি লাফে উঠছে, উঠে ঘরের মধ্যে কিন্তু কোথাও কোনো আলো নাই, অন্ধকার একদম ঘর। ওই বিদ্যুৎ চমকাচ্ছে, সেটার থেকে স্পার্কে উনি ঘরের মধ্যে দেখতে পাচ্ছে। উনি মশারির কোনা তুলে জানালাটা বন্ধ করতে গেছে। ওই সময় আর খেয়াল হয়েছে পানি আসতেছে, তো ওই আমার ছোট বোনকে একটু সরায় রাখবে কিংবা কাঁথা দিয়ে মোড়ায় রাখবে, তাকে দেখে বাচ্চাটা পাশে নাই। তখন কিন্তু বাচ্চাটা মানে হামাগুড়িও দিতে পারে না, এবং মানে বড় খাট মশারি দিয়ে চারদিক থেকে আটকানো, খাটের মধ্যে থেকে সরে যাওয়ার কোনো চান্সেস আসলে ওখানে নাই। এবং আমার দাদি আরো 2 রুম পরে থাকে, এবং আমার দাদি তখন অসুস্থ, উনি মানে হাঁটা চলা করতে পারে না ঠিক মতো। তো উনি প্রচন্ড প্যানিকড হয়ে গেছে, বাচ্চা গেল কই, খাটের নিচে পড়ারও সম্ভাবনা নেই, কোথাও নাই, আলো জ্বালাইতে পারতেছে না। উনি ধরফর করে উঠে হাতড়ে টাতড়ে দেখছে, এবং ওই মুহূর্তে বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুতের আলোতে উনি দেখছে যে খাটের মধ্যে কোথাও বাচ্চাটা নাই। তো উনি ওই সময় জানালা বন্ধ করে ভাবছে নেমে আলো জ্বালাবে। ওই সময় জানালা বন্ধ করতে গিয়ে উনি দেখলো যে পাশে যে একটা বড় গাছের কথা বললাম, বট গাছ, ওইটার সবগুলা ডালে একটা করে, ওই যে আমার কাজিন, আমার ছোট বোন, প্রত্যেকটা ডালেও বসে আছে 200-300টা ফিগার। আচ্ছা, ওরা প্রত্যেকটা ডালে বসা, ওরা নিচে শেকড়ের সাথে ঝুলতেছে সমস্ত জায়গায়। আচ্ছা, এবং ওই সময় বিদ্যুৎ চমকাচ্ছনি পাশে তাকায় দেখে নিচে যে মাঠ, সেখানে হাজার হাজার ওই বাচ্চাটা পুরা গাছের ডাল ধরে ঝুলতেছে, শেকড়ে ঝুলে আছে। কয়েকটা হচ্ছে উল্টা হয়ে মাটির মধ্যে গেঁথে রাখা, ওদের পা আকাশের দিকে। আচ্ছা, ঠিক আছে। তো ওই পর্যায়ে হচ্ছে এরপরের ঘটনাটা আমরা এক্স্যাক্টলি কেউ জানি না, বিকজ উনি অজ্ঞান হয়ে গেছিল, আসলে ডাকতেও পারে নাই কিংবা কিছুই জানা নাই। ওই জানালাটাও সারা রাত খোলা ছিল, বৃষ্টি হয়ে ভিজে টিজে গেছে। পরের দিন সকালবেলা মানে ঘুম ভাঙার পরে এই ঘটনাটা জানা গেছে যে এই পর্যায়ে ওনার ব্রেন আর এটাকে প্রসেস করতে পারে না, উনি অজ্ঞান হয়ে গেছে। বাচ্চাটার কি হলো? বাচ্চা ভালো আছে। আচ্ছা, মানে ওই পরে আর কিছুই হয় নাই। তো আমি যেহেতু এই গল্পটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এইটার ব্যাকগ্রাউন্ডে আমি যাব। আমার যেই ছোট চাচি এবং যেই কাজিনের কথা আমি বলতেছি, ওই ছোট চাচার একটা অনেক বড় হিস্ট্রি আছে, যেটা আমরা হন্টেড হাউসের আলাপে যাব। ওই ছোট চাচার একটা বড় ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, ঠিক আছে। তো সেটা আমরা নেক্সট এপিসোডে আলাপ করবো। তো আমার ফ্যামিলির 2টা এক্সপেরিয়েন্স আমি আজকে ইনিশিয়ালি শেয়ার করলাম। আচ্ছা, আমরা আজকে এটা দিয়ে শেষ করি। আচ্ছা, ঠিক আছে, শেষ করি বলি। আচ্ছা, এটা হচ্ছে যেটা যে আমি জীবনে কোনোদিন এই যে তাবিজ করা বলা মানে একটা কথা আছে না, এটা কখনো বিলিভ করিনি। তো এই ঘটনা হচ্ছে যে আমার এক বড় ভাইয়ের আর কি, বড় ভাই, তার নাম হচ্ছে রাব্বি ভাই, খুব কাছের বড় ভাই আর কি। তো কাহিনী যেটা হয়েছে যে রাব্বি ভাইয়ের আব্বা হচ্ছে সরকারি জব করতো আর কি। তো ওনার যেটা হইলো, উনি হঠাৎ মানে অসুস্থ হয়ে গেছে আর কি। তো অসুস্থতাটা কি এটা মানে কেউ বলতে পারতেছে না, ডাক্তারও বলতে পারতেছে না। উনি বলে যে আমার পুরো শরীরের ভিতর থেকে চুলকায় আর কি। তো সারাক্ষণ উনি যেটা করতো এরকম চুলকাইতো আর কি, এরকম। তো কাহিনী যেটা হয়েছে না, এটা বলতেছে আর কি। তো ওনারা তো ডাক্তার দেখাইছে আর কি অনেক। তো কেউ আর কি মানে ওই যে যেটা হয়
মানে কিছু ক্লিয়ারলি বলতে পারতেছে না কারণ মানে রিপিটেড টেস্ট হচ্ছে কিন্তু ধরা পড়তেছে না। আমি হচ্ছে ওই অবস্থায় একদিন ওনাকে দেখতে গেছিলাম, মানে উনি হচ্ছে খালি গায়ে লুঙ্গি পরে বাসায় বসে থাকতো, এরকম লাল হয়ে থাকতো সবসময়, আচ্ছা মানে এত চুল খেতো আর কি উনি এরকম। আর ওনার যেটা হচ্ছে হঠাৎ করে বিহেভিয়ারাল ইস্যু আর কি, মানে বলি সমস্যা নেই, এটা হচ্ছে যে মানে উনি ওনার মানে ভাষায় খুব মারপিট শুরু করছে। আচ্ছা তো একদিন হঠাৎ যেটা হইলো ওই আন্টি আর কি ডেকে পাঠাইছে আর কি, রাবি ভাইয়ের আম্মা আর কি আমাকে বললো যে উনার নাকি একটু সন্দেহ হচ্ছে, উনার নাকি মনে হচ্ছে তাবিজ করছে আর কি এরকম। তো আমাদের বললো যে মোহাম্মদপুর যাইতে, তা মোহাম্মদপুর একটা মসজিদ, ওই মসজিদে এক পাকিস্তানি এক হুজুর নাকি আসে প্রতি বছর 15 দিনের জন্য, ওনার কাছে যাইতে। তা বললো যে তোমরা দেখো। আর কাহিনী যেটা হয়েছে কি, এই ঘটনার তখন 3 মাস চলে আর কি, আর আঙ্কেলের অবস্থা খুবই খারাপ, হলিফ্যামিলিতে অনেকদিন ভর্তিও ছিল বুঝছেন, মানে কোনো সুস্থতা আচ্ছা মানে কাহিনী যেটা হচ্ছে হলিফ্যামিলি থেকে সুস্থ হয়েছে, বাসায় গিয়ে আবার অসুস্থ হয়ে গেছে, এরকম একটা অবস্থা আর কি, মানে কোনোভাবে কিওর করা যাচ্ছে না। তো আমি চিন্তা করলাম ঠিক আছে যাই। তো তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর কি, 6টা 6:30 মতো বাজে আর কি। তো আমরা গেছি, গিয়ে বসছি, তো অনেক মানুষ ভাই, মানে অনেক মানুষ বলতে ওই হুজুর আসছে দেখে মানে দেখলাম যে রীতিমতো উৎসব চলতেছে আর কি ওখানে, মানে উৎসব না মানে উৎসব মানে অনেক মানুষ আর কি, মানে ধরেন ঝালমুড়ির দোকান বসছে, জিলাপি ভাজতেছে, আতরের দোকান, এরকম একটা উৎসব মুখর পরিবেশ, উৎসব মুখর পরিবেশ আর কি এরকম। তো আমরা গেছি, গিয়ে দেখি অসংখ্য মানুষ। তো একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই হুজুরের সাথে দেখা করতে আসছি, বলে বসেন। তাই বললাম কতক্ষণ লাগবে, থাকেন, মানে এরকম আর কি, কেউ জানে না কখন আসবে, পাত্তা দিচ্ছে না, মানে অসংখ্য মানুষ আর কি। আর উনি নাকি তখন এই মানে প্রতি বছর বাংলাদেশে 15 দিনের জন্য আসতো, অনেক মানুষ আসতো আর কি ওনার কাছে। তারপর যাই হোক আমরা বসে আছি, মানে 10-12 মিনিটও হয় না আর কি এরকম সময় ওই এক ছেলে আসলো আর কি অল্প বয়সে, আমাদের এসে বললো যে আপনাদের হুজুর ডাকতেছে আর কি এরকম। তো বললাম ওকে ঠিক আছে যাই। তো গেলাম, খুব নর্মাল এক ভদ্রলোক আর কি, একটু দাড়ি বড়, শুকনা করে একটা লোক, মানে পাকিস্তানি ভদ্রলোক বলতে আমরা যেরকম চিন্তা করি আর কি, এরকম চওড়াটো ওরকম একদমই না আর কি। তো বললো যে বলো কি সমস্যা। তো রাব্বি ভাই বললো যে এই সমস্যা। তো উনি বললো যে আমাকে বললো যে তুমি থাকো, আর রাব্বি ভাইকে বললো তোমরা বাসা থেকে যেখান থেকে পানি খাও, মানে সবাই যেখান থেকে পানি খায়, যে কলসি বা যেখান থেকে, ওখান থেকে পানি নিয়ে আসো। আমাকে বললো তুমি থাকো। আমি থাকলাম, ওই ভিতরেই বসা আর কি বুঝছেন। আর ইন দ্য মিন টাইম আরো লোকজন আসতেছে, আমি দেখলাম কথাবার্তা বলতেছে নর্মালি, মানে কাউকে যে ধরেন কাউকে যে তাবিজ দিচ্ছে বা কিছু বলতেছে এরকম কথা বলতেছে। রাবি ভাই অলমোস্ট হচ্ছে 1 ঘন্টা পরে আসছে আর কি। তা আসার পর আমাদের বললো যে তোমরা বের হয়ে দাঁড়িয়ে থাকলাম বাইরে। আবার মনে হয় কিছুক্ষণ পরে 10-15 মিনিট পর আবার ডাকলাম, ডেকে আমাদের বললো যে তোমার ওই যে রাব্বি ভাইকে বলতেছে তোমার আব্বা যেখানে হচ্ছে যে খাটে ঘুমায়, ওই খাটের বললো যে মাথার কাছে না পায়ের কাছে জানি বলছিল যে জাজিমটা কাটবা, কাটার পর দেখবে একটা নীল রঙের পলিথিন পাবো, এটা খুলবা না, ওটা নিয়ে ডিরেক্ট আসবা আর কি। তাই বলছে এবার তোমরা দুজনেই যাও আর কি। তো আমরা দুজনেই গেলাম, এবং সত্যি সত্যি ভাই বুঝছেন আমার সামনে ওই কেজি দিয়ে জাজিম কাটলাম আর কি আমরা। আচ্ছা দেখি ভিতরে কি জানি একটা মানে বুঝি নাই আর কি, খুলে আমরা খুলেও দেখি না আর কি, নিয়ে গেছি আর কি। তারপরে ওই হুজুরের সামনে দিলাম, উনি ওটা খুললো, আমাদের দেখাইতেছে আর কি ভাই, মানে একটা মানে কালো পচে যাওয়া অলমোস্ট মানে হাড় সহ একটা মাংসের টুকরা, ওটার আশপাশ অনেকগুলো হইতেছে যে কায়তন আছে না তাবিজ দিয়া করে এরকম পেঁচানো। তো এটা খুললো আর কি, খুলে আমাদের দেখাচ্ছে যে হচ্ছে এরকম বেশ কয়েকটা মানে ওই কি বলে গিট্টুর মতো আর কি। আচ্ছা তুমি দেখালো যে প্রথম যে গিট্টুটা ওইটা মানে কেমন জানি একটু মানে কেমন জানি হয়ে গেছে। তুমি বললো যে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে মানে সুস্থতার মানসিক মানে কে জানি বান মারছে, বলো যে এটা ওই বানের কিছু আলাদা আলাদা ফরম্যাট আছে, মানে আমি তো জানি চাইলে তুমি শারীরিকভাবে অসুস্থ করতে পারো, মানসিক ভাবে অসুস্থ করতে পারো। 5টা না 6টা জানি গিট ছিল, তাদের বললো যে প্রথম স্টেপটা হচ্ছে যে মানে মেন্টাল স্যানিটি, আর একটা হচ্ছে শারীরিক সুস্থতা। তা আমাদের বললো যে এটা তো খুবই খারাপ এটা যদি মানে আমরা মানে পুরায় ফেলি বা কিছু করি, এটা তো ওর আব্বার অনেক ক্ষতি হবে। তা ওই যে যেই ছেলেটা সম্ভবত কোন একটা কবরস্থানে পুঁতে দিয়ে আসতে হয় না কি, এটা করতে হয়, ওটাই বললো আর কি ভাই। পরে ওই ছেলেই বলে দিল। তো ওই 2টা পুরানো কবর, একটা বাচ্চার কবর ছিল কি, ওটার মাঝখানে পুঁতে ফেলো, মানে এরা আর কোনো কাজ করবে না। তো পরে গেলাম, তো পরে আর কি আঙ্কেল আর কি ইভেনচুয়ালি সুস্থ হয়েছে আর কি। তো যেটা বললাম এর আগে আমি না কোনোদিন এগুলো বিলিভ করি না, শুনছি যে তাবিজ করে বান মারে, ওইটা ছিল আমার প্রথম চাক্ষুষ দেখা আর কি আমার, এটাই। আচ্ছা আজকে আমরা অনেক খুচরা আলাপ করলাম আসলে, পরের এপিসোডগুলোর থেকে আমরা স্পেসিফিক টপিক নিয়ে আলাপ করব, সেই আমাদের অভিজ্ঞতা থাকবে, আমাদের সামনে আরো কিছু গেস্ট আসবে টপিক ওয়াইজ। আমরা চাচ্ছি, এখন পর্যন্ত আমাদের ইচ্ছা সেটা হচ্ছে যে আমরা এই পডকাস্টটাকে কন্টিনিউ করব, হরর পডকাস্ট, তবে সোবারের ফলোয়ারদের ইচ্ছার কোনো মূল্য নেই, এটাই পর্যায়ে মনে করে দরকার। আচ্ছা, তো একটা কথা একটু ক্লিয়ারলি বলে রাখা দরকার যে সোবারে আমরা হরর পডকাস্ট করতেছি, আবারও ওই প্রথম যেই ক্যাটাগরাইজেশনের কথা বলছিলাম, এটা হচ্ছে সেলফ কন্ট্রোলড ফিয়ার, ওই জিনিসটাকে এনজয় করার জন্য
আমরা সামনে অনেক গেস্টদের সাথে বসবো, আমরা নিজেরাও নিজেদের অভিজ্ঞতা শুনবো, মানে শেয়ার করব, অনেকের কাছ থেকে শুনবো। একটা কথা যেটা মুখ্য, যে এই পডকাস্টের উদ্দেশ্য কোনোভাবেই কোনো কুসংস্কার ছড়ানো নয় কিংবা কোনো স্পেসিফিক এজেন্ডাকে প্রমোট করা নিয়ে নয়। হ্যাঁ। এটা জাস্ট হচ্ছে আমাদের মানে নিজেদের একটা গল্প বলার ইচ্ছা এবং গল্প শোনার ইচ্ছা। এটা কোনো কুসংস্কারকে প্রমোট করা হচ্ছে না কিংবা কোনো অন্ধকার দিক কেটে নেওয়া না হচ্ছে না, আমি আরো যদি ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে যে কন্ট্রোল ফিয়ার, যেই কারণে আর কি আমরা একটা হরর মুভি দেখি, একটা ভূতের হ্যাঁ, বই পড়ি, হ্যাঁ। আসলে মেইন পারপাসটাই হচ্ছে এই মানে বিনোদনটা মানুষকে দেওয়া, আর কোনো কারণ। নিজেরা আনন্দ পাওয়া এবং যারা শুনছেন তাদেরকে আনন্দ দেওয়া। হ্যাঁ, আমরা এই পর্যায়ে আজকের ফার্স্ট এপিসোডটা শেষ করতে চাচ্ছি। মানে হরর পডকাস্টের প্রথম এপিসোড, কিন্তু সোবার পডকাস্টের তৃতীয় এপিসোড। এক্স্যাক্টলি, যেটা আমরা একটা নতুন সিজন হিসেবে হয়তো কন্টিনিউ করব হরর পডকাস্ট সেগমেন্টটা, সাথে পাশাপাশি আমরা অন্য আলাদা এপিসোডও কন্টিনিউ করার চেষ্টা করব, বাট এটা আমাদের কন্টিনিউ করার ইচ্ছা আছে। ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিই আমরা। আপনাদের যদি আমাদের সাথে কোনো কিছু কমিউনিকেট করার থাকে, তাহলে আপনারা মেইল করতে পারেন thesoberpodcast@gmail.com। দ্য সোবার পডকাস্টের পেজে মেসেজ দিতে পারেন। কারো যদি কোনো কিছু মানে স্পেশালি কোনো অভিজ্ঞতা যেটা আমরা রিড আউট করতে পারবো পাঠাতে চান, আপনারা মেইল করতে পারেন বা ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনছে তাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। সাথে ছিলাম আমি, সোবারের অসম্মানিত অ্যাডমিন মার্কস। এবং এই পর্যায়ে আমি একটা কথা বলে দিতে চাই যে মাগনা বাগনা গল্প মানে এইসব এপিসোড শুনে ইউটিউব থেকে চলে যাবেন না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, নাহলে ভূত কামড় দিবে। মার্কসের সাথে আমি আছি ডক্টর এফ। আমরা আজকের প্রথম এপিসোডটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ভয় পাবেন, কারণ ভয় মস্তিষ্ককে ভালো করে দেয়। আচ্ছা, ওকে, বাঁচলাম। ভয় মস্তিষ্ককে ভালো করে দেয়। গুড নাইট এভরিওয়ান।